Assalamu alaikum everyone. Welcome to the 16th Alaikum assalam, lecture. assalam alaikum, sir. Welcome to the 16th lecture of Critical Theories and Literary Criticism. I hope you are watching the slide. আশা করি কোনো সমস্যা হচ্ছে না। যদি কোনো সমস্যা হয় সাথে সাথে জানাবেন, নেটওয়ার্কের সমস্যা থাকতে পারে। আজকে আজকে আমরা আমাদের নিউ টেক্সট, আমাদের লাস্ট টেক্সট অফ দিস সেমেস্টার সেটা শুরু করব। আমাদের আজকের এই টেক্সটটা শেষ হয়ে যাওয়ার পর, ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট, এটা শেষ হয়ে যাওয়ার পর আশা করি এটা উইদিন 3 ক্লাসেস এটা শেষ হয়ে যাবে। তারপরে আমরা যে আধুনিক ক্রিটিক্যাল থিওরির যে ছোট ছোট টপিকগুলো সেগুলো আমরা আলোচনা করব, যেমন ডিকনস্ট্রাকশন, তারপর নিউ হিস্টোরিসিজম, মার্কসিজম, ফেমিনিজম, যেগুলো একটু অপেক্ষাকৃত নতুন বিষয়, মানে এই সময়ের আলোকে যেগুলো অপেক্ষাকৃত নতুন, সেই টপিকগুলো আমরা আস্তে আস্তে ডিসকাস করব ইনশাল্লাহ। আজকে আমরা আমাদের টেক্সট যেভাবে অ্যাপ্রোচ করব সেটা হচ্ছে, শুরুতেই আমরা টি.এস. এলিয়টের টেক্সটে ঢুকে যাব না, আমরা সরাসরি না ঢুকে তার আগে এই টি.এস. এলিয়টের ট্র্যাডিশন অ্যান্ড দ্য ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট, এই যে এসেটা, ক্রিটিক্যাল এসেটা, এই এসের উপরে একজন মোটামুটি বিখ্যাত ক্রিটিক, তার একটা অ্যানালিসিস আছে, সেই অ্যানালিসিসটা আমরা বোঝার চেষ্টা করব। অ্যানালিসিসটা বুঝলে কি হবে সেটা হচ্ছে, আমরা যেহেতু ক্রিটিক্যাল থিওরি পড়ছি, আমাদের মূল ফোকাসটা হচ্ছে থিওরিটা। আমরা অন্য অনেক কিছু আছে যেগুলো আমাদের এই কোর্সে ফোকাস না করলেও চলে, যেহেতু আমাদের ফোকাসটা হচ্ছে ক্রিটিক্যাল থিওরিজ এন্ড তার সাথে প্রয়োজনীয় ক্রিটিসিজম। আজকে আমাদের আলোচনাটা থাকবে হচ্ছে আর শর্ট অ্যানালিসিস বাই ডক্টর অলিভার টার্ল। ডক্টর টার্ল উনি এই এলিয়টের ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট এই এসেটার উপর একটা অ্যানালিসিস দিয়েছেন। ওইটার উপর ভিত্তি করে আমরা একটা ওভারঅল আইডিয়া নেব। তারপর আমরা আমাদের মূল টেক্সটে চলে যাব, যেটা আপনাদের সামনে এখন দেখতে পাচ্ছেন, মূল টেক্সট যেটা ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট। সো আমরা অন্যরা জয়েন করতে করতে আমরা আস্তে আস্তে যাই। আজকে আমরা শুরু করতে যাচ্ছি থমাস টার্ন এলিয়ট, টি.এস. এলিয়ট, ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট। এই ক্রিটিক্যাল এসেটার একটা বেশ ভালো অ্যানালিসিস দিয়েছেন ডক্টর অলিভার টার্ল। হু ইজ ডক্টর অলিভার টার্ল? ডক্টর অলিভার টার্ল ইজ a literary critic and lecturer in English at Loughborough University. Loughborough ইউনিভার্সিটির উনি একজন লেকচারার এবং একই সাথে উনি একজন ক্রিটিক। উনি বেশ বয়স্ক, সেটা কিভাবে আমরা বুঝতে পারি? ওনার ইন্ট্রোডাকশন থেকে। ওনার অ্যানালিসিসের যে ইন্ট্রোডাকশন, সেখানে উনি বলেছেন, টার্ল বলেছেন, Tradition and the Individual Talent was first published in 1919 in the literary magazine The Egoist. টি.এস. এলিয়ট এই ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট তার এই ক্রিটিক্যাল এসেটা পাবলিশ করেন 1919 সালে, 1919। কোন ম্যাগাজিনে? দ্য ইগোইস্ট ম্যাগাজিন। ইগোইস্ট ম্যাগাজিন তখনকার সময়ের বেশ বিখ্যাত একটা লিটারেরি ম্যাগাজিন, দ্য ইগোইস্ট। It was written by a young American poet named T.S. Eliot. ভালো করে খেয়াল করেন, ডক্টর টার্ল বলছেন টি.এস. এলিয়ট একজন ইয়াং আমেরিকান পোয়েট। ডক্টর টার্লের কাছে যদি টি.এস. এলিয়ট একজন ইয়াং আমেরিকান পোয়েট হন, তাহলে আন্দাজ করতে পারছেন টার্লের বয়স কত? অবশ্যই টি.এস. এলিয়টের চেয়ে উনি সিনিয়র হবেন। টি.এস. এলিয়টের একজন সমসাময়িক, মানে বেশ পুরাতন, অনেক দিন ধরে উনি কিন্তু ক্রিটিসিজম বিজনেসে আছেন। ডক্টর টার্ল এবং টি.এস. এলিয়ট তারা প্রায় মানে কন্টেম্পোরারি, সমসাময়িক। ডক্টর টার্ল টি.এস. এলিয়টের ক্রিটিক্যাল এসের উপর কি বলছেন আমরা দেখতে থাকি। প্রথমে আমরা সামারিটা ডিসকাস করি। Tradition and Individual Talent, published in 1919,
sees Eliot defending the role of tradition in helping new writers to be modern. এই লিটারি এসে, এই ক্রিটিক্যাল এসেটার মূল বক্তব্য কি? টি.এস. এলিয়ট তার এই বিখ্যাত ক্রিটিক্যাল এসেতে উনি কি করছেন, কি বলার চেষ্টা করছেন? এলিয়ট ইজ অ্যাকচুয়ালি ডিফেন্ডিং, উনি আসলে ডিফেন্ড করছেন। কি ডিফেন্ড করছেন? দ্য রোল অফ ট্র্যাডিশন। ঐতিহ্য, প্রথা, ট্র্যাডিশনকে আমরা ঐতিহ্য বলি। ঐতিহ্যের ভূমিকা ইন হেল্পিং নিউ রাইটার্স টু বি মডার্ন, নতুন লেখকদেরকে আরো আধুনিক হওয়ার জন্য সাহায্য করা। এখন বিষয়টা কি একটু কন্ট্রাডিক্টরি হয়ে গেল না? আমরা মডার্ন এবং ট্র্যাডিশন দুইটাকে অ্যান্টোনিমাস মনে করি একটা আরেকটার বিপরীত। মডার্নের বিপরীতকে আমরা বলি ট্র্যাডিশন, ট্র্যাডিশনের বিপরীত বলি মডার্নকে। ট্র্যাডিশনাল মানে কি? প্রথাগত। আর মডার্ন মানে কি? আধুনিক। যেটা ট্র্যাডিশনাল সেটাকে কিন্তু আমরা মডার্ন বলতে চাই না, আবার যেটা মডার্ন সেটাকে কিন্তু আমরা ট্র্যাডিশনের পর্যায়ে ফেলার চেষ্টা করি না। প্রথা এবং আধুনিকতা, ঐতিহ্য এবং আধুনিকতা একটা আরেকটার সাথে কিন্তু বেশ সাপে নেউলের সম্পর্ক, মানে একটা আরেকটার বিপরীত হিসেবে আমরা বিবেচনা করে থাকি। কিন্তু এলিয়ট বলছেন, যদি কোনো কবি আধুনিক হতে চান, খুব ভালো করে খেয়াল করেন, ইফ আ পোয়েট ওয়ান্টস টু বি মডার্ন, দেন হি অর শি মাস্ট ফলো ট্র্যাডিশন। বিষয়টা কেমন হয়ে গেল না? ট্র্যাডিশন ফলো না করলে মডার্ন হওয়া যাবে না, এটা কিন্তু এলিয়ট বলছেন। বিষয়টা ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নেন। এলিয়ট কি বলছেন? এলিয়ট বলছেন, ইফ আ রাইটার ওয়ান্টস টু বি মডার্ন, যদি নতুন লেখকরা তারা আধুনিক হতে চান, দেন দে শুড অ্যাপ্রিসিয়েট ট্র্যাডিশন। দেয়ার ইজ এ রোল অফ ট্র্যাডিশন। ট্র্যাডিশনকে ফলো করেই আধুনিক হতে হয়। এই কথাটাই এলিয়ট বলতে চাচ্ছেন। যদি কোনো লেখক আধুনিক হতে চান, তাকে ট্র্যাডিশনকে ফলো করে, ঐতিহ্যকে ফলো করেই সামনে আগাতে হবে। দিস ইজ ওয়ান অফ দ্য সেন্ট্রাল প্যারাডক্সেস অফ এলিয়টস রাইটিং। এই বিষয়টা হচ্ছে একটা সেলফ কনফ্লিক্টিং স্টেটমেন্ট। আধুনিক হতে হলে ট্র্যাডিশন মানতে হবে, ট্র্যাডিশন হেল্প করবে আমাদেরকে আধুনিক হতে। ট্র্যাডিশন উইল হেল্প দ্য রাইটার্স টু বিকাম আ মডার্ন রাইটার। স্যার, ট্রেডিশন জিনিসটাই তো অর্থোডক্স থিঙ্কিং একটা তাহলে চলে আসে। হ্যাঁ, সেটাই বলছে প্যারাডক্স। ওকে আমরা স্যার। তো আমরা কি বলি? আমরা সাধারণত বলি যে যারা ট্র্যাডিশন ফলো করে তারা হচ্ছে পুরাতন, জি আধুনিক স্যার। মানেই হচ্ছে নতুন কিছু করতে হবে। কিন্তু এলিয়ট এই জায়গায় আমাদেরকে একটা অন্যরকম আইডিয়া দিচ্ছেন। এলিয়ট বলছেন, লেখালেখির জগতে, লিটারেচারের জগতে আপনি যদি মডার্ন হতে চান, আপনাকে ট্র্যাডিশনকে রেসপেক্ট করতে হবে। ট্র্যাডিশনকে রেসপেক্ট করা মানে এই না যে আপনি ট্র্যাডিশনকে একেবারে অক্ষরে অক্ষরে হুবহু ফলো করতে হবে। ট্র্যাডিশনকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। তার মানে এই না যে ট্র্যাডিশনকে সব সময় ফলো করতে হবে, ট্র্যাডিশন যা বলছে তাই করতে হবে। মানে এই জায়গায় ট্র্যাডিশনের রোল মানে ট্র্যাডিশনকে যে ফলো করতে হবে তা কিন্তু না। এটা আমরা পরবর্তীতে দেখবো, আর একটু ক্লিয়ার হবে। Indeed of much modernism that in order to move forward, যদি আমরা সামনে এগোতে চাই, if it often looks to past, আমাদেরকে প্রায় অতীতের দিকে তাকাতে হয়। It often looks to past, আমাদেরকে অতীতের দিকে মনোযোগ দিতে হবে যদি আমরা সামনে এগোতে চাই। Even more directly and more pointedly than previous poets had, এর আগের কবিরা তারা যতটা না অতীতকে মাথায় রেখেছেন, এখন কিন্তু আমাদেরকে আরো বেশি, আরো মনোযোগের সাথে ট্র্যাডিশনকে, অতীতকে মাথায় রাখতে হবে। অন্য যে কোনো সময়ের চাইতে, অন্য যে কোনো যুগের চাইতে এখন যখনই কেউ কবিতা লিখতে বসবে,
অথবা কোনো সাহিত্য রচনা করতে ব্যস্ত হবে, তখন তাকে অবশ্যই অতীতের কথা ভালো করে মাথায় রাখতে হবে। এমন না যে আপনাকে ট্র্যাডিশনকে ফলো করতে হবে, অতীতকে একদম ওই রকমই ভাবেই ফলো করতে হবে, তাহলে তার সৃজনশীলতা রইল না। তবে অতীতকে মাথায় রাখতে হবে, ট্র্যাডিশনকে মাথায় রাখতে হবে, এবং সেই অনুযায়ী আপনি ইভলিউশন, পরিবর্তন, বিবর্তন নিয়ে আসবেন। এলিয়ট এই কথাটাই বলতে চাচ্ছেন যে আধুনিক লেখকের জন্য এটা গুরুত্বপূর্ণ ঐতিহ্যকে, অতীতকে মাথায় রাখা। This theory of tradition also highlights Eliot's anti-romanticism. আমরা যত গভীরে যাব তত বেশি খেয়াল করব যে টি.এস. এলিয়ট উনি একজন অ্যান্টি রোমান্টিক, স্পেশালি অ্যান্টি ওয়ার্ডসওয়ার্থ, অ্যান্টি কোলরিজ। মানে ওয়ার্ডসওয়ার্থ কোলরিজের যে বিশ্বাস তার প্রায় বিপরীত। থিওরি অফ ট্র্যাডিশন, এইখানে এলিয়ট যে কথাগুলো বলছেন তাতে রোম্যান্টিসিজমের প্রতি তার যে বিদ্বেষ তা কিন্তু প্রভাব মানে প্রতিষ্ঠা পাচ্ছে। এলিয়ট ইজ অ্যান্টি রোম্যান্টিক। এলিয়টস অ্যান্টি রোম্যান্টিসিজম, এটা হচ্ছে আমাদের এই রচনাটা বোঝার ক্ষেত্রে হেল্প করবে। আনলাইক রোম্যান্টিক্স, ওয়ার্ডসওয়ার্থ কোলরিজের থেকে তার পার্থক্যটা কোথায়? আনলাইক দ্য রোম্যান্টিক্স, আইডিয়া অফ অরিজিনাল ক্রিয়েশন অ্যান্ড ইন্সপিরেশন, এটা আমরা রোমান্টিক পোয়েট্রি যখন পড়েছি তখন এই পয়েন্টগুলো কিন্তু মাথায় এসেছে। রোমান্টিকদের কথা কি ছিল? ওয়ার্ডসওয়ার্থ কোলরিজ তাদের কি কথা ছিল? তাদের কথা ছিল পোয়েট্রি শুড বি অফ অরিজিনাল ক্রিয়েশন, অফ ন্যাচারাল ইন্সপিরেশন। এই যে অরিজিনাল ক্রিয়েশন, ইন্সপিরেশন, এই বিষয়গুলোর সাথে এলিয়টের মতামতের বিরুদ্ধতা পাওয়া যায়। এলিয়ট কি বলছেন? হাইলাইট করা আছে, হাইলাইট করা আছে, আপনারা আশা করি দেখতে পাচ্ছেন। সাকিব একটু পড়বেন হাইলাইট করা অংশটা? Sir, Eliot's concept of tradition foregrounds important older writers are to contemporary writers. Homer, Homer and Dante are Eliot's contemporaries because they inform his work as much as those alive in the 20th century do. ওকে, খুবই ইন্টারেস্টিং একটা কথা। টি.এস. এলিয়ট উনি হোমার এবং দান্তেকে কন্টেম্পোরারি বলছেন, সমসাময়িক বলছেন, যদিও তারা বহু হাজার বছর আগে জীবিত ছিলেন। হোমার তো বহু হাজার বছর আগে জীবিত ছিলেন, দান্তেও বেশ কয়েক শত বছর আগে জীবিত ছিলেন। তার মানে এই কথাটার মধ্যে বেশ গভীর কোনো অর্থ লুকায়িত আছে সম্ভবত। এলিয়টস কনসেপ্টস অফ ট্র্যাডিশন, এই যে ট্র্যাডিশন সম্পর্কে এলিয়ট যে তার মতামতটা দিচ্ছেন, টি.এস. এলিয়টের মতে ট্র্যাডিশন কি? হোয়াট ইজ দ্য কনসেপ্ট অফ ট্র্যাডিশন? ট্র্যাডিশনের কনসেপ্ট অনুযায়ী এলিয়ট বলছেন অল দ্য ইম্পর্টেন্ট ওল্ডার রাইটার্স, যারা পুরাতন লেখক আছেন, পুরাতন যুগের লেখক, যারা ক্লাসিক পোয়েটস, ক্লাসিক রাইটার্স, ইম্পর্টেন্ট ওল্ডার রাইটার্স আর টু কন্টেম্পোরারি রাইটার্স, যারা পুরাতন লেখক তারা নতুন লেখকদের কাছে কতটা গুরুত্বপূর্ণ, হাউ ইম্পর্টেন্ট, কতটা গুরুত্বপূর্ণ, ভালো করে খেয়াল করেন। নতুন লেখকদের কাছে, কন্টেম্পোরারি সমসাময়িক লেখকদের কাছে পুরাতন লেখকরা কতটা গুরুত্বপূর্ণ সেটা বোঝানোর চেষ্টা করছেন এলিয়ট। এলিয়ট বোঝানোর চেষ্টা করেছেন যে আধুনিক নতুন নবীন লেখকদের কাছে পুরাতন লেখকদের গুরুত্ব অপরিসীম, খুবই গুরুত্বপূর্ণ। সেই উদাহরণস্বরূপ উনি বলছেন হোমার অ্যান্ড দান্তে, হোমার অ্যান্ড দান্তে আর এলিয়টস কন্টেম্পোরারিজ। এলিয়ট দাবি করছেন যে হোমার, এনশিয়েন্ট গ্রিক পোয়েট হোমার এবং দান্তে, দে আর হিজ কন্টেম্পোরারিজ, তার সমসাময়িক। কেন? বিকজ দে ইনফর্ম হিজ ওয়ার্ক, they inform his work as much as those alive in the 20th century do. হোমার এবং দান্তে এলিয়টকে সরাসরি প্রভাবিত করছে।
হোমার এবং দান্তে বহু বছর আগে বেঁচে ছিলেন, তারা বহু বছর আগে সাহিত্য রচনা করেছেন, কিন্তু তারা এলিয়টকে সরাসরি প্রভাবিত করছেন। এলিয়টের লেখালেখিতে হোমার এবং দান্তের ভূমিকা অপরিসীম। কখনো কখনো কিছু কিছু ক্ষেত্রে more important than those contemporary 20th century writers. সমসাময়িক লেখকদের চাইতে বরং পুরাতন লেখকদের ভূমিকাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে। এখন আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, এলিয়ট যে কথাটা বলছেন এই কথাটা কিন্তু খুবই খাঁটি কথা, তাই না? যখন কোনো একজন লেখক লেখালেখি শুরু করবে, উনি তো আর সমসাময়িক কবিদের দ্বারা অনুপ্রাণিত হবেন না। উনি কাদের দ্বারা অনুপ্রাণিত হবেন? পুরাতন লেখকদের দ্বারা। পুরাতন লেখক। কাদের দ্বারা অনুপ্রাণিত হবেন? যাদের লেখা পড়ে তারা উনি লেখালেখিতে অনুপ্রাণিত হয়েছেন, তাই না? ছোটবেলা থেকেই এলিয়ট হোমারের লেখা পড়েছেন, ভার্জিলের লেখা পড়েছেন, দান্তের লেখা পড়েছেন, মানে তাদের লেখা পড়তে পড়তেই এলিয়ট বড় হয়েছেন। তাহলে তার এই যে লেখক হওয়ার পেছনের অনুপ্রেরণা কারা দিচ্ছে? এরাই দিচ্ছে। এলিয়টের মধ্যে, এলিয়টের লেখালেখির এই যে ভুবনে, এলিয়টের চেতনায় হোমার এবং দান্তে খুবই আধুনিক একটা নাম। এখন এলিয়ট উনি যতই আধুনিক বলে নিজেকে দাবি করেন না কেন, তার মনে, মননে, চিন্তা ভাবনায় কারা মিশে আছে? পুরাতন লেখকরা মিশে আছে। হোমার, দান্তে, ভার্জিল, তারা মিশে আছে। আধুনিক হতে হলে অবশ্যই অতীতের যে মূল কথা নির্যাস, সেটা কিন্তু জেমস জয়েস উনি যখন সাহিত্য রচনা শুরু করলেন, জেমস জয়েস লুকড ব্যাক টু এনশিয়েন্ট গ্রিক মিথ। জেমস জয়েস উনার রচনায় আপনারা গ্রিক মিথোলজি, এনশিয়েন্ট গ্রিক মিথোলজির প্রচুর প্রভাব দেখতে পাবেন। স্পেশালি দ্য স্টোরি অফ অডিসিউস। হোমার লিখেছিলেন অডিসি। এই হোমারের অডিসি পড়ে জেমস জয়েস এতটাই অনুপ্রাণিত যে উনি যখন ম্যাচিউরড হয়ে তার উপন্যাসগুলো লেখা শুরু করেন, দেখা যায় প্রতিটা লেখায় হোমারের লেখার ছাপ পাওয়া যায়। James Joyce looked back to ancient Greek myth, the story of Odysseus, for his novel set in modern Dublin, Ulysses. 1922 সালে জেমস জয়েস, ওকে 1 মিনিট, জেমস জয়েস উনি যখন তার বিখ্যাত উপন্যাস ইউলিসিস লেখা শুরু করলেন, তখন উনি অনুপ্রেরণা নিলেন হচ্ছে এনশিয়েন্ট গ্রিক মিথ থেকে, গ্রিক রূপকথা থেকে উনি অনুপ্রেরণা নিলেন। ইউলিসিসের অনুপ্রেরণা হচ্ছে দ্য গ্রিক মিথ অফ অডিসিউস। এজরা পাউন্ড উনি যখন কবিতা লেখা শুরু করলেন, হি অফটেন লুক ব্যাক টু দ্য ট্রবেডার্স অ্যান্ড পোয়েটস অফ দ্য মিডল এজেস। মধ্যযুগের কবিদের থেকে অনুপ্রেরণা নিয়ে কবিতা লিখেছেন এজরা পাউন্ড। এইচডি হিলডে ডুলিটলস ইমেজিস্ট পোয়েট্রি, আপনারা যারা ইমেজিস্ট পোয়েট্রির কথা মনে আছে, হিলডে ডুলিটল তার ইমেজিস্ট পোয়েট্রি ওয়াজ স্টিপড ইন গ্রিক রেফারেন্স এন্ড আইডিয়াস। এলিয়ট কিন্তু উদাহরণ দিচ্ছেন। জেমস জয়েস, এজরা পাউন্ড, হিলডে ডুলিটল, এরা সবাই প্রাচীন রূপকথা থেকে তারা অনুপ্রেরণা নিচ্ছেন। As Eliot puts it, এলিয়ট বলছেন, someone said the dead writers are remote from us because we know so much more than they did. The dead writers are remote from us. Dead writer যারা, কাদের কথা বলছেন? যারা ডেড রাইটার্স, বহু বছর আগে যারা মৃত্যুবরণ করেছেন, কিন্তু বহু বছর ধরে তাদের লেখা আমরা পড়ছি।
The dead writers are remote from us because we know so much more than they did. যারা প্রাচীন লেখক তারা যতটা জানতেন তাদের চাইতে আমাদের জানার পরিধিটা বেশি, তাই না? এবং আমরা যদি জেনারেল নলেজের হিসাব করি তাহলে হয়তো আমরা দাবি করব যে পুরাতন লেখকদের চাইতে আমাদের নলেজ বেশি। আমাদের এই নলেজটা কখনো কখনো পজিটিভ, কখনো কখনো নেগেটিভ। বেশি জানলে আমরা যেমন অন্ধ হয়ে যাই, ওভার লার্নিং। এলিয়ট বলছেন যে আমরা যদি দাবি করি যে আমরা পুরাতন লেখক, প্রাচীন লেখকদের চাইতে বেশি জানি, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে পুরাতন লেখকদের সাথে আমাদের একটা দূরত্ব তৈরি হবে। একজন বলছেন যে পুরাতন লেখকদের চাইতে আমরা বেশি জানি। যখনই আপনি এটা দাবি করবেন যে প্রাচীন লেখকদের চাইতে আপনি বেশি জানেন, তার মানে আপনি একটা দূরত্ব তৈরি করলেন। দ্য রিমোট ডেড রাইটার্স, তাদেরকে আপনি দূরে পাঠিয়ে দিলেন। প্রিসাইসলি দে আর দ্যাট হুইচ উই নো। কিন্তু বিষয়টা হচ্ছে আপনি এখন যা জানেন সবকিছু সেই প্রাচীন লেখকরা আগের থেকেই জানতেন। কথাটা বুঝলাম না স্যার। কিছু জানা, যা জানি আগে থেকে জানতো, কথাটা বুঝলাম না। এই যে আপনার এখনকার যে জ্ঞান, সেই জ্ঞান কিন্তু প্রাচীন জ্ঞানের উপর ভিত্তি করি। আমরা যতই বলি যে আমরা নতুন জ্ঞান আমাদের হচ্ছে, আপনারা বিজ্ঞানের উদাহরণ দিতে পারেন যে জ্ঞান বিজ্ঞান কত নতুন নতুন জিনিস আবিষ্কার হচ্ছে, জ্ঞান বিজ্ঞানে কত নতুন নতুন জিনিস আবিষ্কার হচ্ছে। আপনি এই আবিষ্কার সম্পর্কে জানেন, আপনি ইন্টারনেট সম্পর্কে জানেন, আপনি স্মার্টফোন সম্পর্কে জানেন। তার মানে এই না আপনি পুরাতন যারা লেখক তাদের থেকে আপনি বেশি জানেন। এখন আমরা ইনভেনশনের উপর গুরুত্ব দেই, নতুন আবিষ্কার, কিন্তু আমাদের যে মানবিকতা, মূল কথাটা, আমাদের যে মূল জ্ঞান, অরিজিনাল নলেজ, সেটা কিন্তু আমরা ইমপ্রুভ করতে পারিনি। সেই 1000 বছর আগে যা ছিল এখনো তাই আছে। আমরা নতুন নতুন জিনিস আবিষ্কার করেছি, আমাদের জীবনযাত্রা। বেসিক্যালি তাহলে আমরা মানে আমাদের জ্ঞানটাকে মডিফাই করছি, কিন্তু নতুন কিছু শিখতে পারছি না, এরকম কিছু। হ্যাঁ, সেটাই। যে আপনি খেয়াল করেন, আপনি চারদিকে খেয়াল করেন, আমাদের চারপাশে যে আমরা নিজেদেরকে যে আধুনিক বলছি, আমরা কিন্তু জি আমাদের লাইফস্টাইলটাকে সহজ করে ফেলছি। যার লাইফস্টাইল যত সহজ তাকে আমরা তত মডার্ন বলছি। আমরা জি লাইফস্টাইলটাকে সহজ করার চেষ্টা করছি। তার মানে এইটাই কি আমাদের জ্ঞান? আমাদের কি জ্ঞান বাড়ছে? আমরা জাস্ট টেকনোলজিক্যালি একটু অ্যাডভান্সড হচ্ছে, কিন্তু অরিজিনাল নলেজের উপর যদি আমরা খেয়াল করি, হাজার হাজার বছর আগে যা ছিল এখনো তাই, মূল জ্ঞান সেই একই আছে। শুধু আমরা এই টেকনিক্যাল, আমরা এই টেকনোলজিক্যাল দিক থেকে আমরা একটু অ্যাডভান্সড হয়েছি, আমাদের লাইফস্টাইল সহজ হয়েছে। এলিয়ট যে কথাটা বলছেন, someone said the dead writers are remote from us, পুরাতন লেখকদের সাথে আমাদের একটা দূরত্ব তৈরি হয়েছে। কেন? বিকজ উই নো সো মাচ মোর দেন দে ডিড। মানে কেউ কেউ দাবি করে যে পুরাতন লেখকদের চাইতে আমরা অনেক বেশি জানি, কিন্তু অ্যাকচুয়ালি আমরা অনেক বেশি জানি না। সেটাই এলিয়ট কারেকশন করে দিচ্ছেন যে প্রিসাইসলি, and they are what which we they are that which we know, আমরা বেসিক্যালি যা স্যার আমরা জানি। ওদের আমরা মানে যারা আগে ছিল লেখক তাদেরই রিসার্চটাকে কাজে লাগিয়ে আমরা ওটাকে মডিফাই করতেছি, আমরা নতুন কিছু জানছি না। আমাদেরকে সোজা কথা খুবই সহজ করে যদি বলি, পুরাতন লেখকদেরকে অবশ্যই আমাদের রেসপেক্ট করতে হবে, কারণ আমাদের জ্ঞান জি তাদের জ্ঞানের উপর প্রতিষ্ঠিত। জি প্রিসাইসলি দে আর দ্যাট উইচ উই নো, আমরা যা জানি, আমাদের জ্ঞানের মূল ভিত্তি তারাই কিন্তু প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন। দে আর দ্যাট উইচ উই নো।
তারা যেটা প্রতিষ্ঠা করে গেছেন তাই আমরা জানছি। এলিয়ট সেজন্যই বলছেন যে অতীত, পাস্ট, ট্র্যাডিশন আধুনিকতা গড়ার পেছনে খুবই গুরুত্বপূর্ণ। ট্র্যাডিশন ছাড়া, পাস্ট ছাড়া আধুনিকতাতে গঠন করা সম্ভব না। ইট ইজ ইম্পসিবল টু ক্রিয়েট সামথিং মডার্ন উইদাউট ট্র্যাডিশন। আপনি ট্র্যাডিশন যদি ফলো না, ট্র্যাডিশনকে যদি মাথায় না রাখেন, ফলো বললে অনেকে হয়তো মানে অফেন্ডেড হবেন যে কেন আমি আমার মতো করে তৈরি করব, আমি ট্র্যাডিশনকে ফলো করব না। ট্র্যাডিশনকে যদি আপনি ফলো না করেন, ট্র্যাডিশনকে যদি আপনি মাথায় না রাখেন, সেক্ষেত্রে কি হবে জানেন? আপনি কিছু একটা করলেন, আপনার মনে হলো এটা আপনি করছেন, এটা এর আগে এই কথাটা কেউ বলেনি, এর আগে এই স্টাইলে কেউ চলেনি, কিন্তু খুঁজলে দেখা যাবে এটা আসলে পুরাতন স্টাইল। হয়তো 200 বছর আগে এটা কেউ করেছিল, তখন এটা ট্রেন্ড ছিল। এই স্যার, এই চিন্তা করাটা তো ইগনোরেন্সে পড়ে যাবে তাহলে। হ্যাঁ, এখন এখনকার যে বেশিরভাগ যারা, আপনি ভালো করে খেয়াল করেন, খেয়াল করেন, ট্রেন্ডগুলো কিন্তু সাইক্লিক। খুব বেশি যে চেঞ্জ হয় তাই কিনা, দেখবেন পুরাতন জিনিস ফিরে ফিরে আসে। কারণ বেশিরভাগই হচ্ছে তারা অজ্ঞ, বেশিরভাগই হচ্ছে ইগনোরেন্ট। দে আর ইগনোরেন্ট অফ ট্র্যাডিশন। ট্র্যাডিশনটাকে ফলো করে যে আধুনিক হতে হবে তা না, ট্র্যাডিশনটাকে মাথায় রাখতে হবে। আমরা অ্যাডভান্স লেভেলে যাব, অ্যাডভান্স লেভেলে যেতে হলে তো পুরাতনটাকে মাথায় রাখতে হবে। পুরাতনটাকে যদি আপনি মাথায় রাখেন, তখন আপনি বলতে পারবেন যে এই জায়গায় দুর্বলতা ছিল। সেই কথাটাই টি.এস. এলিয়ট বারবার বলছেন যে ইন অর্ডার টু বিকাম মডার্ন ইউ মাস্ট কিপ ইন ইয়োর মাইন্ড অ্যাবাউট ট্র্যাডিশন, অ্যাবাউট পাস্ট। অতীত এবং ঐতিহ্য এই দুটোকে মাথায় রাখতে হবে এবং সেই অনুযায়ী আধুনিকতাকে প্রতিষ্ঠা করতে হবে। আমরা নেক্সট স্লাইডে যাই। হি গোজ অন টু আর্গিউ, উনি আর্গিউ করছেন, উনার বক্তব্য প্রদান করছেন যে a modern poet should write with the literature of all previous age in his bones. একজন আধুনিক কবি যখন কবিতা রচনা করবেন, একজন আধুনিক কবি যখন কবিতা রচনা করবেন, he should write with the literature of all previous ages in his bone. তখন তার রন্ধ্রে রন্ধ্রে, রক্তের মধ্যে প্রাচীন সমস্ত সাহিত্য লুকানো থাকবে। প্রাচীন ইতিহাস, প্রাচীন সাহিত্যর সব মূল নীতি, মূল বক্তব্য তার ভেতরে ধারণ করবে। ইন হিজ বোনস মানে হাড়ের মধ্যে, হাড় মজ্জার মধ্যে যে প্রাচীন ইতিহাস, পুরাতন যুগের সমস্ত সাহিত্য, সেটা রাখতে হবে। আ মডার্ন পোয়েট, একজন আধুনিক কবি, শুড রাইট উইথ দ্য লিটারেচার অফ অল প্রিভিয়াস এজেস ইন হিজ বোন। পুরাতন যুগের, আগের যুগের যত সাহিত্য, সব সাহিত্যের যে সেরা উপাদানগুলো, বেস্ট এলিমেন্টস, সেটাকে নিজের মধ্যে ধারণ করতে হবে। পুরাতন, তাদেরকে মাথায় রাখার কোনো প্রয়োজন নাই। এটা যদি ভাবে তাহলে ভুল ভাবা হবে। হোমার, শেক্সপিয়ারকে কন্টেম্পোরারি হিসেবে বিবেচনা করতে হবে। হোমার, শেক্সপিয়ার, এরা হচ্ছে ক্লাসিক, এরা হচ্ছে টাইমলেস, এরা সব সময়ের জন্য সেরা। হোমার, শেক্সপিয়ারকে সবসময় রক্তে ধারণ করতে হবে। হোমার, শেক্সপিয়ার, দে আর ক্লাসিক্স, দে আর ক্লাসিক পোয়েটস। তাদের লেখনী, তাদের লিটারেচারকে অস্তিত্বে ধারণ করতে হবে। যদি নিজের মধ্যে না রাখতে পারে কেউ, তাহলে সে আধুনিক কবি হতে পারবে না। দিস হিস্টোরিক্যাল সেন্স, এই যে ঐতিহাসিক একটা বোধ, which a sense of timeless, এই যে ক্লাসিক একটা সেন্স of timeless, as well as of the temporal and the timeless, তাদের লেখার মধ্যে আমরা পাবো একই সাথে ক্ষণস্থায়ী, temporary, and the timeless, and of the temporal together, একই সাথে টাইমলেস এবং টেম্পোরাল,
আমরা তাদের লেখা যখন বিবেচনা করব, একই সাথে তাদের লেখার যে বিস্তৃতি, ধ্রুপদী যে নেচার, বৈশিষ্ট্য, তার সাথে কিছু টেম্পোরাল, কিছু ক্ষণস্থায়ী কিছু আছে। সেটা কি আমি আরেকটু ব্যাখ্যা করি। হোমারের লেখা যখন আপনারা স্টাডি করবেন, তখন তার লেখায় কিছু কিছু উপাদান থাকবে যেটা হচ্ছে ওই সময়ের জন্য, শুধু ওই সময়ের জন্য, উনি যখন বেঁচে ছিলেন তখনকার জন্য প্রযোজ্য, কিন্তু এখন সেগুলো আর কাজে লাগছে না, সেগুলো বাতিল হয়ে গেছে। যেই বিষয়গুলো, যে বিষয়বস্তু তাদের জীবদ্দশায় ছিল কিন্তু এখন আর টিকে নেই, সেগুলো হচ্ছে টেম্পোরারি, ক্ষণস্থায়ী, ওগুলো বাতিল হয়ে গেছে। আবার তাদের লেখায় কিছু কিছু বিষয় আছে যেগুলো হচ্ছে টাইমলেস, তখনও মানুষের হৃদয় স্পর্শ করত, এখন হাজার হাজার বছর পর এখনো আমাদের হৃদয়কে স্পর্শ করে। যখন একজন কবি কবিতা রচনা করবে, তার মধ্যে যে সব টাইমলেস থাকবে তা কিন্তু না। যদি পুরোটাই টাইমলেস থাকে, তাহলে তার সময়ের স্বাক্ষর কোথায় রইল? দ্য সিগনেচার অফ টাইম কোথায় থাকবে? দ্য সিগনেচার অফ টাইম থাকবে হচ্ছে তার টেম্পোরাল এলিমেন্টে। আমি আরেকটু সহজ করে বলছি। আমরা যখন কোনো কবি কবিতা লিখেন, তখন তার কবিতায় দুই ধরনের উপাদান আমরা পাই। একটা হচ্ছে সমসাময়িক উপাদান, আরেকটা হচ্ছে চিরন্তন উপাদান। যেগুলো সমসাময়িক সেটা হচ্ছে ওই সময়ের জন্য সত্য, টেম্পোরাল এলিমেন্ট। টেম্পোরাল এলিমেন্ট আজকে হয়তো প্রযোজ্য, কিন্তু আজকে থেকে 100 বছর পরে সেটা হয়তো আর প্রযোজ্য না। তার মানে এই না সেটাকে বাদ দিয়ে দিতে হবে। ওইটা হচ্ছে সময়ের স্বাক্ষর, সিগনেচার অফ টাইম, দ্যাট ইজ দ্য হিস্টোরিক্যাল এলিমেন্ট, ওটাকে রাখতে হবে। সেই টেম্পোরাল এলিমেন্টের সাথে যোগ হবে টাইমলেস এলিমেন্ট, ক্লাসিক এলিমেন্ট। টেম্পোরাল এবং টাইমলেসনেস, টেম্পোরাল এলিমেন্ট এবং টাইমলেস এলিমেন্ট দুইটা একসাথে হয়েই দ্যাট ইজ হোয়াট মেক্স আ রাইটার ট্র্যাডিশনাল। শুধুমাত্র ক্লাসিক এলিমেন্ট থাকলে সেটা লেখককে প্রতিষ্ঠা দেবে না, তার সাথে তার সময়, তার ইতিহাসের উপাদানগুলো থাকতে হবে। টেম্পোরাল এলিমেন্ট অ্যান্ড টাইমলেস এলিমেন্ট, এই দুটো যদি সফলভাবে কম্বাইন করতে পারে কোনো লেখক, তখনই সেই লেখক হয়ে উঠবে ট্র্যাডিশনাল। এখন ট্র্যাডিশনাল হওয়া মানে, এখন অনেকেই ট্র্যাডিশনালটাকে নেগেটিভ অর্থে নেয়। ট্র্যাডিশনাল হওয়া মানেই বিষয়টা খারাপ তা কিন্তু না। ট্র্যাডিশনাল হওয়া মানেই যে খ্যাত, অনুন্নত, সেটা কিন্তু না। ট্র্যাডিশনাল হওয়া মানে আপনার সময়কে, আপনার সমাজকে আপনি নিজের মধ্যে ধারণ করছেন, আপনার সময়কে, আপনার সমাজকে, আপনার ইতিহাসকে আপনি তাহলে সমস্যা হচ্ছে আপনি আপনার অস্তিত্ব কোথায় রাখবেন? আপনি যদি ট্র্যাডিশনাল না হন, তাহলে আপনি কোন সময়ের, কোন যুগের? বিলঙ্গিংনেস আছে একটা। শেক্সপিয়ারের লেখার মধ্যে প্রচুর ক্লাসিক এলিমেন্টস আছে, কিন্তু তাকে আমরা কেন এলিজাবেথান পোয়েট বলছি? কারণ তার লেখায় এলিজাবেথান পিরিয়ডের কিছু সিগনেচার আছে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, ওনার লেখায় তো কিছু ক্লাসিক এলিমেন্ট আছে, কিছু আছে, কিন্তু তাকে আমরা কেন রোমান্টিক পোয়েট বলছি? কারণ রোমান্টিক এইজের কিছু সিগনেচার, টেম্পোরাল সিগনেচার তার লেখার মধ্যে আছে। একজন লেখকের একটা ঠিকানা দরকার। তাকে যখন আমরা অ্যাপ্রিসিয়েট করব বা ক্রিটিসাইজ করব, তখন আমরা তাকে কিন্তু তার সময়ের আলোকে তাকে কিন্তু আমরা সমালোচনা করি। উনি কোন সময়ে লিখে গেছেন, কোন সময়ে উনি লিখে গেছেন। ইতিহাসে আপনি যদি আপনার একটা অস্তিত্ব প্রতিষ্ঠা করতে চান, আপনাকে একটা ট্র্যাডিশন ক্রিয়েট করতে হবে, অথবা আপনাকে কোনো ট্র্যাডিশনকে এনরিচ করতে হবে। আপনি যদি একেবারে ট্র্যাডিশন থেকে আলাদা হন, তাহলে আপনাকে কোথায় বসাবে? It is at the same time that makes a writer most acutely conscious of his place in time.
অফ হিজ কন্টেম্পোরানিটি, তার যে সমসাময়িকতা, তার যে কন্টেম্পোরারি এক্সিস্টেন্স, এবং একই সাথে লেখক যে তার স্থান কাল সম্পর্কে সচেতন, সেটা কিন্তু তার লেখার মধ্য দিয়ে প্রকাশ পেতে হবে। একজন লেখক সে ইচ্ছা মতো লিখলো, তার স্থান কাল, তার সমাজ সময় কোনো কিছুকে তোয়াক্কা না করে, তাহলে তার লেখা মানুষের হৃদয়কে কিন্তু স্পর্শ করতে পারবে না। তার মানে কি? তার লেখা কেউ পড়বে না, তার মানে কি? তার লেখা হারিয়ে যাবে, বিস্মৃতির অতল গর্ভে হারিয়ে যাবে, লেখক হারিয়ে যাবে। তার মানে সে লিখলো, তার লেখার কোনো অস্তিত্ব রইল না। তাহলে এটা একটা ট্র্যাজেডি, এটা সত্যি খুব দুঃখজনক। একজন লেখককে সবসময় তার সমাজ, স্থান, কাল সবকিছু বিবেচনা করে লিখতে হবে। যদি উনি সময়, সমাজ, পরিস্থিতি এইসব বিবেচনা করে কবিতা না লেখে, সাহিত্য রচনা না করে, তাহলে কি হবে? কেউ তার সাহিত্য পড়বে না, কারণ এগুলো তার কারোর হৃদয়কে স্পর্শ করবে না, তার লেখা হারিয়ে যাবে। আপনারা বুঝতে পারছেন? জি জি স্যার, স্যার। বুঝতে পারছি। এই এই জিনিসটা মাথায় রাখবেন যে যখনই আপনারা গল্প লিখবেন, কবিতা লিখবেন, তখন আপনাদেরকে এই আপনার সময়, এই যে যে সময় আপনি বেঁচে আছেন, স্থান, কাল, সমাজ, এসবকে মাথায় রাখতে হবে। করতে পারবে না যদি আপনার লেখা কারো হৃদয়কে স্পর্শ না করে, তাহলে তারা সেটা পড়বে না, ইতিহাস থেকে হারিয়ে যাবে আপনার লেখা, আপনার অস্তিত্ব। তার মানে আপনার অস্তিত্ব যদি আপনি টিকিয়ে রাখতে চান, আপনাকে ট্র্যাডিশনাল হতে হবে। ট্র্যাডিশনাল হওয়া মানে খারাপ কিছু না। ট্র্যাডিশনাল শব্দটাকে আমরা ডেরোগেটিভ, একটা নেগেটিভ অর্থে দেখি, কিন্তু ট্র্যাডিশনাল হওয়া মানে আপনার অস্তিত্বকে এস্টাবলিশ করা, অস্তিত্বকে প্রতিষ্ঠা করা। ইন শর্ট, আমরা যদি সংক্ষেপে বলি, নলেজ অফ রাইটার্স অফ দ্য পাস্ট, আমরা যদি অতীতের লেখকদের জ্ঞান আমাদের মধ্যে রাখি, it makes contemporary writers both part of that tradition and part of contemporary sin. কথাটা কি দাঁড়ালো? যদি আমরা অতীত লেখকদের লেখা আমাদের মধ্যে ধারণ করি, তাহলে আমাদের মধ্যে, সাপোজ আপনি হোমারের লেখা পড়ছেন, হোমারের লেখা পড়তে পড়তে আপনি সেই 1000 বছর আগে চলে যাবেন। আপনি 1000 বছর আগের যে ঐতিহ্য, সেটাকেও আপনি বুঝতে পারবেন, এবং একই সাথে আপনার মনে কিন্তু বর্তমান সময়ের যে ঐতিহ্য, সেটাও কিন্তু আছে। যিনি পাঠক, যিনি রিডার, উনি একই সাথে আ পার্ট অফ ওল্ড ট্র্যাডিশন অ্যান্ড নিউ ট্র্যাডিশন। স্যার, ট্রেডিশনাল হওয়াটা খারাপ না, কিন্তু মানে কয়েকজন আছে যে ট্রেডিশনাল হয়ে মানে একটা গণ্ডির ভিতর জড়িয়ে থেকে যায়। তারা আর সেটাই সমস্যা। মডার্ন আইডিয়াটা নিতে চায় না, তারা নতুন আইডিয়া নিতে চায় না। যারা, এই জায়গাটা মাথায় রাখেন, যারা যারা ঐতিহ্যতে আবদ্ধ হয়ে যায়, বন্দী হয়ে যায়, তারা তারা আর এই যে তাদের যে নতুন সময়, চারপাশে সময় বদলে যাচ্ছে, আশেপাশে পরিস্থিতি বদলে যাচ্ছে, সেটাকে আর খেয়াল রাখে না। তার মানে তাদের যে টাইম সিগনেচার, ওটা পাস্টেই রয়ে যায়। এমন অনেকে আছে বর্তমানে, তারা সেই 200 বছর আগের যে ঐতিহ্য, সেটাকে ফলো করছে। মানে তারা কিন্তু এই যে বর্তমান সময়ের স্থানকাল, সেটাকে তারা আর খেয়াল করছে না। জি স্যার, তাহলে প্রবলেমটা এটা না যে ট্রেডিশনাল হওয়াটা প্রবলেম না, প্রবলেমটা হচ্ছে যে নতুনত্বকে স্টাক অ্যাকসেপ্ট হয়ে না যাওয়া, করা। এবং স্টাক হয়ে যাওয়া কোনো কিছুর সাথে। জি জি জি। ট্র্যাডিশনটা কিন্তু এমনই যে ট্র্যাডিশন সবসময় ইভলভ হতে থাকবে, চেঞ্জ হতে থাকবে। আপনার টাইম চেঞ্জ হচ্ছে, আপনার প্লেস চেঞ্জ হচ্ছে, পিপল চেঞ্জ হচ্ছে, একই সাথে আপনার ট্র্যাডিশনও কিন্তু মডিফাই হচ্ছে, চেঞ্জ হচ্ছে। যখন আমরা পুরাতন কোনো লেখকের সাহিত্য রচনা পড়ি, নলেজ অফ রাইটার অফ দ্য পাস্ট যখন আমরা পড়তে থাকি, সেটার উপর ভিত্তি করে যখন কোনো লেখক লিখতে চান, তখন তার মনের মধ্যে কিন্তু 1000 বছর আগের ট্র্যাডিশন, সেটাও থাকে, এবং একই সাথে বর্তমান সময়ের যে ট্র্যাডিশন, এটাও থাকে। তখন কিন্তু সে কম্পেয়ার কন্ট্রাস্ট করার একটা সুযোগ পায়। কম্পেয়ার এবং কন্ট্রাস্ট করলে অনেক
নতুন বিষয় আমাদের চোখের সামনে খুলে যায়। আমাদের অনেক কুসংস্কার, ভুল ধারণা, সেগুলো কিন্তু আমাদের চোখের সামনে পরিষ্কার হয়ে ওঠে। Knowledge of writers of the past makes contemporary writers both part of that old tradition and their new living tradition. আমি শেক্সপিয়ারের কবিতা পড়ছি, কবিতা পড়তে পড়তে অনুপ্রাণিত হয়ে, তার লেখায় অনুপ্রাণিত হয়ে, ইন্সপায়ার্ড হয়ে আমি যখন একটা কবিতা লিখব, তখন কি হবে? আমার এই লেখার মধ্যে শেক্সপিয়ারের সময়কার যে ট্র্যাডিশন তারও একটা ছাপ পড়বে, আবার আমি যে সময়ে বেঁচে আছি এই সময়ের ট্র্যাডিশন তারও একটা ছাপ পড়বে, একটা মিক্স আপ হবে। Eliot's own poetry, for instance, is simultaneously in the tradition of Homer and Dante and the work of a modern poet. এলিয়ট যখন কবিতা লিখছেন তখন এলিয়টের মনের মধ্যে সবসময় হোমার এবং দান্তে জীবিত। এলিয়টের মনের মধ্যে সবসময় হোমার এবং দান্তের ছাপ কিন্তু রয়েই গেছে। হোমার এবং দান্তে দ্বারা অনুপ্রাণিত হয়ে এলিয়ট কবিতা লিখছেন, তার মানে এলিয়টের কবিতায় শুধু তার সময়কার ট্র্যাডিশন জীবন্ত তাই না, হোমার এবং দান্তের যে ট্র্যাডিশন সেটারও কিন্তু একটা অংশ এখানে জীবিত। এলিয়টের লেখা একই সাথে মডার্ন এবং একই সাথে ট্র্যাডিশনাল। Simultaneously, this is modern and traditional. And it is because of his debt to Homer and Dante that he is both modern and traditional. এই যে এলিয়ট, উনি একই সাথে এলিয়ট বলেন যে হোমার এবং দান্তের লেখনী দ্বারা উনি অনুপ্রাণিত। হোমার এবং দান্তের দ্বারা অনুপ্রাণিত হয়ে এলিয়ট যখন কবিতা লিখবেন তখন এলিয়টের কবিতায় হোমার এবং দান্তের ছাপও থাকবে, তার সময়ের যে টাইম সিগনেচার, ট্র্যাডিশনাল টাচ, ঐতিহ্যের ছাপ থাকবে। এবং একই সাথে এলিয়ট যেহেতু বর্তমান সময়ের কবি, তার লেখায় আধুনিকতারও ছাপ থাকবে। এলিয়ট একই সাথে ঐতিহ্য বহন করছেন, হোমার এবং দান্তের ঐতিহ্য বহন করছেন, এবং একই সাথে উনি আধুনিক। উনি কিন্তু ওই একটু আগে সাকিব যেটা বললেন, উনি কিন্তু ওই ওই ঐতিহ্যের মধ্যে, ট্র্যাডিশনে উনি কিন্তু বন্দী হয়ে না, উনি কিন্তু হি ইজ নট স্টাক, বরং উনি সেটাকে ইভলভ করছেন, ঐতিহ্যটাকে উনি ইভলভ করছেন। যারা আধুনিকতা এবং ঐতিহ্য দুটোকে আলাদা করে ফেলেন, এটা হচ্ছে ভুল ধারণা, এটা অনেকের মধ্যেই আছে। অনেকে কি করে যে ঐতিহ্য, ট্র্যাডিশনালকে মডার্নিজমের বিপরীত শব্দ, বিপরীতার্থক মনে করেন। ইফ দিস সাউন্ডস লাইক এ প্যারাডক্স, যদি আপনার কাছে এটা বিপরীত মনে হয়, তার মানে আপনার নলেজে, আপনার যে এই দুটো টার্মের মধ্যে যে অর্থ, সেই অর্থ হয়তো আপনি পুরোপুরি বুঝতে পারছেন না। ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড ইট মোর ক্লিয়ারলি। একটু আগে যেটা বললাম যে শেক্সপিয়ার is often considered both a timeless poet, একটু আগে বললাম না যে শেক্সপিয়ার উনি একজন ক্লাসিক পোয়েট। কেন উনাকে টাইমলেস পোয়েট বলা হয়? কারণ হি ইজ আ পোয়েট নট অফ অ্যান এজ বাট ফর অল টাইম। এটা কে বলেছিলেন? শেক্সপিয়ারের একজন বন্ধু বেন জনসন বলেছিলেন। বেন জনসন বলেছিলেন, এবং এটা এই ব্যাপারে সবাই একমত, যে শেক্সপিয়ার শুধুমাত্র নট আ পোয়েট অফ এলিজাবেথান পিরিয়ড বাট ফর অল টাইম। ওনার লেখায় এরকম ক্লাসিক কিছু এলিমেন্ট আছে যেটা তার সময়ের জন্য সত্য, এমনকি এখনকার সময়ের জন্য সত্য। লেখা স্টাডি করি তাহলে তার মধ্যে আমরা টাইম সিগনেচার খুঁজে পাবো। কুইন এলিজাবেথ, তার সময়ের যে শাসনামল কেমন ছিল তারও একটা সিগনেচার, তারও একটা ছাপ খুঁজে পাবো। এবং জ্যাকোবিয়ান পিরিয়ড, সেই সময়ের যে সিগনেচার সেটাও খুঁজে পাবো।
সোশ্যাল এবং পলিটিক্যাল অ্যাটিটিউড গুলো আমরা তার কবিতায়, তার যে নাটকে খুঁজে পাবো। শেক্সপিয়ার একই সাথে টাইমলেস, ক্লাসিক অ্যান্ড ট্র্যাডিশনাল। শেক্সপিয়ার ট্র্যাডিশনাল বলেই তার কিন্তু ওই সময়ের একটা এক্সিস্টেন্স কিন্তু প্রতিষ্ঠা পেয়ে গেছে। শেক্সপিয়ারকে কিন্তু আমরা সবসময় ক্লাসিক হিসেবেই ট্রিট করি না। একই সাথে শেক্সপিয়ার ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ হিজ টাইম, তার সময়ের একটা প্রতিচ্ছবি শেক্সপিয়ারের লেখায় পাওয়া যায়। সিমিলারলি একইভাবে আমরা যদি দান্তের কথা চিন্তা করি, in using Dante in his own poetry, Eliot at once makes Dante modern and contemporary. Dante এমনভাবে ট্র্যাডিশন আইডিয়াটাকে ইউজ করে আধুনিকতাটাকে সে গ্রহণ করছে না। তার মানে ইউ আর নট রেসপেক্টিং দ্য চেঞ্জিং অফ টাইম। এই যে সময় বদলে যাচ্ছে, পরিস্থিতি বদলে যাচ্ছে, সেই টাইম, নিউ টাইম সিগনেচার, সেটাকে একসেপ্ট না করা, এটা কিন্তু বোকামি। দান্তে তার লেখায় অবশ্যই তার সময়ের কিছু ছাপ পাওয়া যাবে, টাইম সিগনেচার পাওয়া যাবে, একই সাথে তার মধ্যে কিছু আধুনিক উপাদান পাওয়া যাবে। দান্তে শেক্সপিয়ারের মতো তার লেখায় আমরা কিছু ক্লাসিক এলিমেন্ট পাবো, যেটা সব সময়ের জন্য সত্যি। আর কিছু উপাদান পাবো, সেটা হচ্ছে শুধুমাত্র তার নিজস্ব ঐতিহ্যের ছাপ, টাইম সিগনেচার অফ দান্তেস কন্টেম্পোরারি পিরিয়ড। এই উদাহরণগুলো কেন এলিয়ট বারবার আনছেন, কেন এলিয়ট বারবার এই ঐতিহ্যকে ধারণ করা মানে কিন্তু ঐতিহ্যকে অন্ধভাবে অনুকরণ করা না। ঐতিহ্যকে ধারণ করা মানে এই না আমি সেটাকে অন্ধভাবে সবসময় অনুকরণ করব। ঐতিহ্যকে ধারণ করা মানে হচ্ছে, ঐতিহ্যকে ধারণ করা মানে কি? ঐতিহ্যকে ধারণ করা মানে হচ্ছে আমি ঐতিহ্যের আলোকে, ঐতিহ্যের আলোকে আমি বর্তমানকে মূল্যায়ন করব। ঐতিহ্যের আলোকে আমি বর্তমানকে মূল্যায়ন করব। এই বিষয়ে আপনাদের কোনো মতামত আছে, কিছু বলতে চান? No, sir. I agree with you. এই যে একটু আগে একটা কথা বললো, এই যে ট্র্যাডিশনাল হওয়া, মডার্ন হওয়া, এই বিষয়ে আপনাদের মতামত কি? ট্র্যাডিশনাল মানে কি বুঝেন, আধুনিক মানে কি বুঝেন? স্যার, এতক্ষণ তো এটাই বুঝলাম যে মানে মডার্ন হওয়া মানে পুরাপুরি মডার্ন হওয়া না, কিংবা ঐতিহ্যবাহী হওয়া মানেই যে পুরাপুরি ঐতিহ্যবাহী হইতে হবে তাও না। মানে আমাদের রুটস না ভুলে আমরা যদি মডার্নিটির দিকে আগাই, তাহলে ওটাই হবে বেস্ট আর কি আমাদের জন্য। এই হচ্ছে কথা, আমাদের রুটস কে ভোলা যাবে না, জি ঐতিহ্যকে ধারণ করে আধুনিক হতে হবে। এখন আমরা আমি এমন একটা ফ্যাশন এস্টাবলিশ করব যেটা এর আগে কখনো কেউ করেনি। আপনি অতীতের কোনো স্টাডি, সব স্টাডি বাদ দিয়ে আপনি র্যান্ডমলি আপনি নিজের মতো করে একটা ফ্যাশন আপনি ক্রিয়েট করলেন, অতীতের কোনো কিছু চিন্তা না করে। ইউ আর নট কেয়ারিং অ্যাবাউট পাস্ট অ্যাট অল।
সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে যেটা হবে যে আপনার যে কাজ, এটা হচ্ছে টোটালি র্যান্ডম এবং ইনকনগ্রুয়াস, অসামঞ্জস্যপূর্ণ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং এমনও হতে পারে যে আপনি এমন একটা স্টাইল ক্রিয়েট করেছেন যেটা হয়তো 100 বছর আগে প্রচলিত ছিল। এখন আপনি বলবেন যে 100 আগে ছিল, তাতে আমার দোষ কোথায়? আমি তো জানি না এটা 100 বছর আগে ছিল। আপনার দোষ সেইখানেই যে আপনি খোঁজ নেন নাই, খেয়াল করেন নাই যে 100 বছর আগেও এটা ছিল। এটা হচ্ছে আপনার ত্রুটি, আপনি সচেতন না। ওয়েন আপনি যখন এই কি বলে এটাকে, আপনি যখন এই দাবিটা করতে যাবেন, when you are about to declare that you are creating something modern, তখন আপনার সেই দায়ভারটা আছে। আপনাকে স্টাডি করতে হবে যে অতীতে কি কিভাবে মানুষ এই কাজগুলো করেছে। আপনাকে অতীতকে ধারণ করে সামনে আগাতে হবে, ঐতিহ্যকে ধারণ করে আপনাকে সামনে আগাতে হবে। আপনি যদি তা না করেন তাতে কি হবে? আপনি যদি অতীতকে ধারণ না করেন, সেই ক্ষেত্রে যেটা হবে, আপনি এমন কিছু আবিষ্কার করবেন যেটা রিডান্ডেন্ট, আগেও হয়েছে, আপনি পুরাতন জিনিস নতুন করে আবিষ্কার করেছেন। ইট ইজ নট নেসেসারি টু ইনভেন্ট দ্য এই চাকা, চাকা ইংরেজি কি ভুলে গেলাম। চাকা ইংরেজি কি? টায়ার স্যার। না না না, চাকা, চাকা আরেকটা ইংরেজি আছে চাকার, হুইল। 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 হ্যাঁ, ইট ইজ নট নেসেসারি টু ইনভেন্ট হুইল অ্যাগেইন। এখন আপনি দিন রাত পরিশ্রম করে মাথা খাটিয়ে এমন একটা কিছু আবিষ্কার করলেন যেটা এর আগেও ছিল, তাহলে আপনি আপনার মেধা এবং সময় দুইটারই অপচয় করলেন, সময় নষ্ট করলেন, রিডান্ডেন্ট কোনো কিছু একটা আবিষ্কার করলেন। আপনি এমন একটা টেকনিক, আপনি সারা রাত ঘেটে এমন একটা টেকনিক আবিষ্কার করলেন যেটা বহু বছর আগে অলরেডি প্রচলিত ছিল। তার মানে আবারও আপনি আপনার মেধা, সময়ের অপচয় করলেন। এই যে মেধা এবং সময়ের অপচয়, আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত মূল্যবান, আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত মূল্যবান, এবং আমরা কেন সেই সময়টাকে অপচয় করব? এলিয়ট বলছেন আমাদের উচিত ঐতিহ্যকে ধারণ করা। ঐতিহ্যকে ধারণ করা মানে এই না অন্ধভাবে ঐতিহ্যকে আমরা পালন করব, অন্ধভাবে ঐতিহ্যকে আমরা অনুসরণ করব। ঐতিহ্যকে ধারণ করা মানে হচ্ছে অতীতের ভালো জিনিসগুলো আমরা গ্রহণ করব। এখন এলিয়ট উনি বারবার শেক্সপিয়ার এবং দান্তের উদাহরণ নিয়ে আসছেন। বারবার শেক্সপিয়ার এবং দান্তের উদাহরণ কেন আনছেন? এলিয়ট বারবার বোঝাতে চাচ্ছেন যে শেক্সপিয়ার এবং দান্তে, তাদেরকে আমরা শ্রেষ্ঠ কেন বলছি? তাদেরকে আমরা শ্রেষ্ঠ বলছি এই জন্য যে তাদের লেখায় একই সাথে আমরা ধ্রুপদী কিছু উপাদান পাবো, ক্লাসিক এলিমেন্টস পাবো, যে জন্য উনারা সর্বকালে সর্বশ্রেষ্ঠ। আবার কিছু কিছু উপাদান পাবো যেটা তাদেরকে ওই সময় স্থাপন করে, টাইম সিগনেচার অফ দেয়ার পিরিয়ড। শেক্সপিয়ারের লেখায় কিছু কিছু উপাদান আছে, সেই উপাদানের ভিত্তিতে আমরা প্রমাণ করতে পারি যে শেক্সপিয়ার এলিজাবেথান পিরিয়ডের বেঁচে ছিলেন অথবা জ্যাকোবিয়ান পিরিয়ডে উনি বেঁচে ছিলেন। দান্তের বেলায়ও একই বিষয় প্রযোজ্য। তার লেখায় একই সাথে আমরা কিছু ট্র্যাডিশনাল এলিমেন্ট পাবো যেটা তাদেরকে স্থান ও কালে এস্টাবলিশ করবে, এবং একই সাথে তারা টাইমলেস। এলিয়টস এসে গোজ অন টু চ্যাম্পিয়ন ইম্পোর্টস। এরপর আচ্ছা, এই পর্যন্ত টিএস এলিয়টের বক্তব্য ছিল যে ইট ইজ ইম্পর্টেন্ট টু ক্যারি ট্র্যাডিশন ইন মাইন্ড টু বি মডার্ন। আধুনিক হতে হলে ঐতিহ্যকে ধারণ করতে হবে, না হলে আধুনিক হওয়া যাবে না। এরপরে এলিয়ট যে কথাটা বলছেন, এলিয়টস এসে গোজ অন টু চ্যাম্পিয়ন ইম্পার্সোনালিটি ওভার পার্সোনালিটি। এরপরে উনি বলছেন যে আমাদের লেখালেখি করার সময় অবশ্যই it is imperative to maintain our impersonal attitude. Impersonality over personality. অনেক বেশি নিজের ব্যক্তিগত মতামতকে চাপিয়ে দেয়া যাবে না। লেখালেখি বিষয়বস্তু এবং কবিতা, উপন্যাস আমরা যাই বলি, আমাদের সাহিত্যের সাথে আমাদের
যে ব্যক্তিত্ব তার একটা দূরত্ব থাকবে, দেয়ার শুড বি এ ডিস্টেন্স। দ্য পোয়েটস পার্সোনালিটি ডাজ নট ম্যাটার, কবি অথবা সাহিত্যিক তার যে ব্যক্তিত্ব, ইট ডাজন্ট ম্যাটার, সেটা গুরুত্বপূর্ণ না। ইট ইজ দ্য পোয়েট্রি দ্যাট শি অর হি প্রডিউসেস দ্যাট ইজ ইম্পর্টেন্ট। সাহিত্যিকের ব্যক্তিত্ব গুরুত্বপূর্ণ না, সাহিত্যিক কোন সাহিত্যটা সৃষ্টি করছেন সেটা গুরুত্বপূর্ণ। এর মানে হচ্ছে যখন আমরা কোনো কবিতা অথবা গল্পকে সমালোচনা করব, তখন আমরা কে সেই গল্পটা লিখেছেন সেটার উপর মনোযোগ না দিলেও চলবে। যদি আমরা ফোকাস করে বসে থাকি আচ্ছা এই গল্পটা কে লিখছে, মানে গল্পটা অ্যানালিসিস করার আগে আমরা পড়ে আছি যে গল্পটা লিখলো কে, হু রোট ইট, মানে আমাদের ফোকাসটা হচ্ছে দ্য পার্সোনালিটি অফ দ্য রাইটার। আমরা রাইটারের পার্সোনালিটি, তার জীবনী, তার ক্যারিয়ার সবকিছু আমরা স্টাডি করা শুরু করি। এতে কি হয়, এতে আমরা কিন্তু আনবায়াসড থাকতে পারি না। যখনই আমরা কোনো কবিতা সমালোচনা করার আগে দেখে নেই যে এটা লিখেছেন কে, বায়রন, ও বায়রন লিখছে, তার মানে কিন্তু আমরা তখনই বায়াসড হয়ে যাচ্ছি। একজন নাম না জানা কবি, তার কবিতাকে আমরা যেভাবে মূল্যায়ন করব, আরেকজন প্রতিষ্ঠিত কবি তার কবিতাকে কিন্তু আমরা অন্যভাবে মূল্যায়ন করি, কারণ প্রথমেই আমরা নাম জেনে যাই অমুক লিখছে, তখন আমরা বায়াসড হয়ে যাই। আমরা যেন সমালোচনা করার সময় বায়াসড না হয়ে যাই, এই জন্য এলিয়ট কি বলছেন, এলিয়ট বলছেন the poet's personality does not matter, it is the poetry that she or he produces that is important. লেখকের ব্যক্তিত্ব জানাটা জরুরি না, বরং উনি কি লিখেছেন, কোন কবিতা, কোন গল্প, কোন উপন্যাস লিখেছেন সেটা দেখাটা জরুরি। ফেমাসলি হি অবজার্ভ, হাইলাইট করা আছে, আশা করি দেখতে পাচ্ছেন, পোয়েট্রি ইজ নট এ টার্নিং লুজ অফ ইমোশন। এই জায়গায় গিয়ে ওয়ার্ডসওয়ার্থের সাথে এলিয়টের একটা ক্ল্যাশ হচ্ছে। পোয়েট্রি ইজ নট আ টার্নিং লুজ অফ ইমোশন, পোয়েট্রি ইজ নট আ টার্নিং লুজ অফ ইমোশন। কবিতা লেখা মানে আপনার আবেগ অনুভূতিকে একদম লাগাম ছাড়া ভাবে ছেড়ে দিলেন, একদম লাগাম ছাড়া প্রকাশ আবেগ অনুভূতির, সেটা কিন্তু কবিতা না, বাট অ্যান এসকেপ ফ্রম ইমোশন। উনি কি বলছেন, এলিয়ট বলছেন পোয়েট্রি ইজ অ্যান এসকেপ ফ্রম ইমোশন। কাগজ কলম থাকলে লিখে রাখেন, কাজে লাগবে। কবিতা কি, হোয়াট ইজ পোয়েট্রি? এলিয়ট কিন্তু পোয়েট্রির সংজ্ঞা দিচ্ছেন, পোয়েট্রি ইজ নট আ টার্নিং লুজ অফ ইমোশন বাট অ্যান এসকেপ ফ্রম ইমোশন। এলিয়ট কি বলছেন, কবিতা মানেই হচ্ছে এসকেপ ফ্রম ইমোশন, ব্যক্তিগত আবেগ অনুভূতি থেকে পালানো, অ্যান এসকেপ ফ্রম ইমোশন। তার মানে মিথ্যা বলা? একটু নিজেকে জিজ্ঞেস করো যে আবেগ অনুভূতি থেকে পালানো মানে কি? লাই, মিথ্যা বলা, এসকেপ ফ্রম ইমোশন, এসকেপ ফ্রম ইমোশন অর নট? এলিয়ট বলছেন পোয়েট্রি ইজ অ্যান এসকেপ ফ্রম ইমোশন, ব্যক্তিগত আবেগ অনুভূতি থেকে কিছুক্ষণের জন্য হলেও পালানো। ইট ইজ নট দ্য এক্সপ্রেশন অফ পার্সোনালিটি, পোয়েট্রি ইজ নট দ্য এক্সপ্রেশন অফ পার্সোনালিটি। কবিতা মানেই আপনার ব্যক্তিত্বের প্রকাশ তা কিন্তু না, বাট অ্যান এসকেপ ফ্রম পার্সোনালিটি। কবিতা মানে কি, অ্যান এসকেপ ফ্রম পার্সোনালিটি, আপনার ব্যক্তিত্ব থেকে পালানো। পোয়েট্রি তাহলে কি দাঁড়ালো, এসকেপ ফ্রম ইমোশন, আবেগ অনুভূতি থেকে পালানো, পার্সোনালিটি, ব্যক্তিত্ব থেকে পালানো। বাট অফ কোর্স only those who have personality and emotion know what it means to want to escape from these things. খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, একটু ভালো করে পড়েন তো। মাশকুর আছেন? মাশকুর, Yes, sir. এই যে হাইলাইট করলাম এই অংশটা একটু পড়েন তো, পড়ে আমাকে একটু বলেন কি বুঝতে পারলেন,
কি মনে করেন পার্সোনালি? Poetry is not a turning loose of emotion, but an escape from emotion. It is not the expression of personality, but an escape from personality. But of course, only those who have personality and emotions know what it means to want to escape from these things. ইন্টারেস্টিং না বিষয়টা? Yes, sir. শেষের অংশটা দেখেন, অনলি দোজ হু হ্যাভ পার্সোনালিটি অ্যান্ড ইমোশন। শুধুমাত্র তারাই এই কথাটা বুঝতে পারবে যাদের ব্যক্তিত্ব আছে, শুধুমাত্র তারাই এই কথার মর্ম বুঝতে পারবে যাদের আবেগ আছে। আবেগ থেকে পালানো কি বস্তু সেটা শুধুমাত্র যাদের আবেগ আছে তারাই বুঝতে পারবে। ব্যক্তিত্ব থেকে পালানো মানে কি এটা শুধুমাত্র তারাই বুঝতে পারবে যাদের ব্যক্তিত্ব আছে। এই বিষয়গুলো থেকে পালানো যে কতটা স্ট্রেংথের ব্যাপার, মেন্টাল স্ট্রেংথের ব্যাপার, সেটা কিন্তু যাদের আছে তারাই বুঝতে পারবে। আপনার আবেগ, আমাদের জীবনে এমন সময় পরিস্থিতি আসে, এমন এমন পরিস্থিতি আসে যে আমরা এতটাই ইমোশনাল হয়ে যাই, উই ক্যানট থিঙ্ক স্ট্রেট, আমরা ঠিকভাবে চিন্তা করতে পারি না। মানে আমরা ক্ল্যারিটি, আমাদের কুল, আমাদের যে পেশেন্স, সবকিছু আমরা হারিয়ে ফেলি, এতটাই ইমোশনাল হয়ে যাই। আমরা যখনই ওয়েন উই আর ইমোশনাল, ওয়েন উই আর রেস্টলেস, আমরা কিন্তু তখন ভুল সিদ্ধান্ত নেই। এবং তখন যদি আমরা কবিতাও লিখতে বসি, আমরা ভুল কবিতা লিখে ফেলি। আমরা যা লিখতে চাই তা লিখি না, আমরা যা লিখে ফেলি লেখার মধ্যে যথেষ্ট ভুল থাকে, এবং সেটা আপনারা যদি পরের দিন পড়তে যান ছিঁড়ে কুটি কুটি করে ফেলবেন, কারণ আপনি সেটা বলতে চাননি। when we are emotional, when we are preoccupied with our emotion, তখন আমরা অনেক কিছু ভুল কথা বলি, ভুল চিন্তা করি। যখন আমরা আমাদের পার্সোনালিটিতে অনেক বেশি অবসেসড হয়ে যাই, যে আমার পার্সোনালিটি আমি মেনটেন করব, আমি আমার পার্সোনালিটিতে আঘাত দেয় এমন কিছু করব না, যখন আমরা নিজের পার্সোনালিটিতে অনেক বেশি অবসেসড হয়ে যাই, তখন আমরা অনেক ভুল সিদ্ধান্ত নেই। শুধুমাত্র ভুল সিদ্ধান্ত নেই তাই না, তখন যদি আমরা কোনো সাহিত্য রচনা করতে বসি, সেই সাহিত্যেও যথেষ্ট ত্রুটি থাকে। এই জন্য টি.এস. এলিয়ট বলছেন, পোয়েট্রি ইজ escape from emotion. Poetry is escape from personality. ইমোশন থেকে এসকেপ করা মানে কি, এটার মর্যাদা সেই বুঝবে যার মধ্যে সেই ইমোশনটা আছে। পার্সোনালিটি থেকে এসকেপ করা মানে কতটা কঠিন একটা বস্তু, মানে নিজের ব্যক্তিত্ব থেকে বেরিয়ে আসা, এটা যে কতটা কঠিন, এটা শুধুমাত্র যাদের ব্যক্তিত্ব আছে তারাই বুঝতে পারে। এই এই যে হাইলাইট করা অংশটা, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এটা মানে আপনারা বোঝার চেষ্টা করবেন যে কি বলছেন। এলিয়ট বলছেন কবিতা লিখতে হলে নিজের যে আবেগ, সেই আবেগ থেকে এসকেপ করতে হবে। তার মানে এই না যে আবেগের কাছে ধরা দেওয়া যাবে না। আপনি আবেগের কাছে ধরা দেবেন, কিন্তু সেখান থেকে আপনাকে পালাতে হবে। ভালো করে খেয়াল করেন, এমন না যে উই শুড অ্যাভয়েড ইমোশন। ভালো করে খেয়াল করেন, এখানে কিন্তু বলা নাই অ্যান অ্যাভয়েডেন্স ফ্রম ইমোশন। এলিয়ট কিন্তু বলছেন না যে আবেগকে অ্যাভয়েড করতে হবে, এখানে বলছে আবেগকে অ্যাভয়েড করলে তো একসময় গিয়ে আমি মেশিনে পরিণত হয়ে যাব। গুড। আপনি আবেগের কাছে ধরা দিবেন ঠিকই, কিন্তু আপনাকে পালাতে হবে। ইউ নিড টু এসকেপ। আপনার পার্সোনালিটিকে অ্যাভয়েড করতে হবে তা না, আপনি পার্সোনালিটি গ্রো করবেন, তারপর গ্রো করার পরে আপনার পার্সোনালিটিটাকে বিল্ড করার পরে আপনি সেখান থেকে পালাবেন। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। ইমোশনের কাছে ধরা দিতে হবে, তারপর সেখান থেকে পালাতে হবে। আপনার পার্সোনালিটিটা গ্রো করতে হবে, তারপর সেখান থেকে পালাতে হবে। সেইটারই রেজাল্ট হিসেবে আসবে হচ্ছে পোয়েট্রি। This is more or less a direct riposte to উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ স্টেটমেন্ট। এটা হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের যে সংজ্ঞা, কবিতার সংজ্ঞা, সেটার সরাসরি সেটার বিপরীতে চলে যাচ্ছে। আর ডিরেক্ট রিপোস্ট, প্রিফেসে আমরা যেটা পড়েছি, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার প্রিফেসে বলেছিলেন, পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস। এটার সরাসরি মানে বিপরীতে চলে যাচ্ছেন টি.এস. এলিয়ট, সরাসরি বিপরীত। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের পুরো অপোজিট বলছেন এলিয়ট। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলছেন পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস। স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস
স্বতঃস্ফূর্ত প্রবাহ, ওভারফ্লো মানে হচ্ছে একদম উপচানো, উচ্ছ্বাস, স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস অফ পাওয়ারফুল ফিলিংস মানে কি? ইমোশনে গা ভাসিয়ে দেওয়া, ইমোশনে গা ভাসিয়ে দেওয়া। এইটারই পুরো বিপরীত এলিয়ট বলছেন এসকেপ ফ্রম ইমোশন, তাই না? কিন্তু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এটার পরে আরেকটা অংশ আছে, রিকালেক্টেড ইন ট্রাঙ্কুইলিটি। যখনই উনি বলছেন রিকালেক্টেড ইন ট্রাঙ্কুইলিটি, তখন কিন্তু এটা পুরোপুরি এসকেপ বোঝাচ্ছে না। এটা হচ্ছে যখন আমরা একটু শান্ত হই, যখন আমরা মোটামুটি মাথা ঠান্ডা করি, তখন অনেক ভুল সিদ্ধান্তগুলো আমাদের চোখের সামনে ধরা পড়ে। ওই সময়ে ইমোশনাল হয়ে অনেক ভুল সিদ্ধান্তকে হয়তো আমরা ঠিক সিদ্ধান্ত বলে চাপিয়ে দিতে চাই, কিন্তু আমরা যখন একটু মাথা ঠান্ডা করি, তখন আমরা খেয়াল করি যে না, তখন ওই ইমোশনাল হয়ে অনেক ভুল কথা বলেছি, এখন সেগুলো কারেকশন করা জরুরি। কিন্তু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের রিকালেক্টেড ইন ট্রাঙ্কুইলিটি, তার ওই বক্তব্যে এই বিষয়টা ততটা পরিষ্কার হয় না যতটা এলিয়টের এই বক্তব্যে পরিষ্কার হচ্ছে। এলিয়ট বলছেন পোয়েট্রি ইজ অ্যান এসকেপ ফ্রম ইমোশন, এসকেপ ফ্রম পার্সোনালিটি। এটা কিন্তু অনেকটাই ওয়ার্ডসওয়ার্থের পুরো বিপরীতে চলে যাচ্ছে। ওয়ান্স এগেইন এখানেই আমরা বুঝতে পারি এলিয়ট সেটস হিমসেলফ অ্যাপার্ট ফ্রম সাচ আ রোমান্টিক নোশন অফ পোয়েট্রি। এই যে আমরা শুরুতে বললাম না এলিয়ট একজন অ্যান্টি রোমান্টিক, সেটা আমরা এখান থেকে বুঝতে পারছি। একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন। এলিয়ট বলছেন পোয়েট্রি ইজ অ্যান এসকেপ ফ্রম ইমোশন, এসকেপ ফ্রম পার্সোনালিটি। এটা কিন্তু পুরো রোমান্টিসিজমের বিপরীতে। মানে টি.এস. এলিয়ট যে কথাগুলো বলছেন অ্যান্টি রোমান্টিক। This is in keeping with his earlier argument about importance of tradition. এটার সাথে ট্র্যাডিশনের একটা আমরা সংযোগ স্থাপন করতে পারি। সেটা কি? The poet's personality does not matter. Poet's personality does not matter. Only how their work respond to, and it fits into the poetic tradition. এটা কত চমৎকার ভাবে একটা ট্র্যাডিশনকে, পোয়েটিক ট্র্যাডিশন, কাব্যিক যে ঐতিহ্য, কবিতার যে ঐতিহ্য, সেটাকে কতটা সমৃদ্ধ করছে। তার মানে কবির কখনো এরকম সেলফিশ হওয়া উচিত না যে আমি লিখলাম কবিতা, আমি বড় হয়ে গেলাম, আমাকে ওয়ার্শিপ করো, প্লিজ ওয়ার্শিপ মি। এটা অনেক কবির মধ্যে এই জিনিসটা আনকনসিয়াসলি গ্রো করে। এত আনকনসিয়াস লেভেলে এটা থাকে যে কবিরা সেটা বুঝতেই পারে না যে দে আর জাস্ট বিং নার্সিসিস্ট। একজন কবি তার ব্যক্তিত্ব থেকে পালাবেন এবং তার কবিতা লেখার মূল উদ্দেশ্য থাকবে কবিতার যে ট্র্যাডিশন সেটাকে এনরিচ করা। এটা কে বলছেন? এলিয়ট বলছেন। কবিতা যখন আমরা পড়ব, আমরা সেই কবির নাম জানার কোনো প্রয়োজন নাই। কবির নাম জানলেই আমরা বায়াসড হয়ে যাব। কবিতা পড়তে গিয়ে আগে আমরা কবির নাম দেখলাম, কে, কোন কবি, নাম কি, কোন জেলার কবি, কোথায় কোথায়, তার কি বই বের হয়েছে কোনো, এইসব আমরা দেখে তারপর জাজ করা শুরু করি। অথবা আমরা যখন দেখি নতুন কবি এত ভালো কবিতা লিখছে, নিশ্চয়ই কারো কবিতা মেরে দিছে, নিশ্চয়ই কারোটা নকল করছে, নিশ্চয়ই কোনো বিদেশি কবিতার অনুবাদ। সেই বায়াসনেস থেকে মুক্ত হতে হবে। কে লিখলো সেটা ইম্পর্টেন্ট না, কি লেখা হলো সেটা ইম্পর্টেন্ট। only how their work respond to and fits into the poetic tradition. কবিতাটা খেয়াল করেন, সাহিত্যকর্মটা খেয়াল করেন। এটা হচ্ছে এলিয়টের একটা যুগান্তকারী বক্তব্য যে পোয়েটস পার্সোনালিটি ডাজ নট ম্যাটার। কবিকে তার পরিচয়টা গুরুত্বপূর্ণ না। কবির পরিচয় জানলে আমরা বায়াসড হয়ে যাই। আর্নল্ড যেটা বলেছিলেন, পার্সোনাল এস্টিমেট চলে আসে। আমরা কবিতার যে কাজ, সেই কাজের উপর আমরা গুরুত্ব প্রদান করি। ম্যাথু আর্নল্ডের সাথে আমরা আরেকটা তাহলে এখানে ক্ল্যাশ পাচ্ছি। ম্যাথু আর্নল্ডের ক্রিটিসিজমে কিন্তু কে কবি সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। প্রথমেই কিন্তু উনি দেখছেন কে কবি, তিনি কোন যুগের কবি। তার মানে
এলিয়েটের সাথে শুধু ওয়ার্ডসওয়ার্থের যে ক্ল্যাশ তাও না, এখানে আমরা দেখতে পাচ্ছি এলিয়েটের সাথে ম্যাথু আর্নল্ডেরও একটা ক্ল্যাশ আমরা লক্ষ্য করছি। ম্যাথু আর্নল্ড যেমন বলছিলেন যে আইডেন্টিটি অফ পোয়েট, আইডেন্টিটি অফ দ্য অথর, উই মাস্ট নো ইট, এবং সেই অনুযায়ী আমাদের ক্রিটিসিজমটা হবে। এলিয়েট বলছেন ইট ইজ নট নেসেসারি টু নো দ্য আইডেন্টিটি অফ দ্য পোয়েট অর নভেলিস্ট। আমরা এখন টার্লের অ্যানালিসিস গুলো একটু দেখি সংক্ষেপে। এলিয়টস এক্সাম্পল অফ হোমার ইজ রিলেভেন্ট হিয়ার। এলিয়ট প্রথমেই যে হোমারের এক্সাম্পল দিলেন, উই নো নাথিং অফ দ্য পোয়েট হু রোট দ্য অডিসি ফর সার্টেন, বাট উই ডোন্ট নিড টু। আমরা যখন হোমারের ইলিয়াড পড়ি, অডিসি পড়ি, তখন কিন্তু আমরা সেই এপিকের উপর ভিত্তি করে আমাদের জাজমেন্টটা হয়, কিন্তু হোমার কে ছিলেন সেটা কিন্তু আমাদের জানার দরকার নাই। The Odyssey or the Iliad itself is what matters, not the man or men or woman who wrote it. কে লিখেছেন সেটা জরুরি না, কি লিখে গেলেন সেটাই জরুরি। কে লেখক সেটা গুরুত্বপূর্ণ না, কি লেখা হলো সেটাই গুরুত্বপূর্ণ। পোয়েট্রি শুড বি টাইমলেস। কবিতা হতে হবে ধ্রুপদী, স্থান ও কালের বিচারে উত্তীর্ণ। পোয়েট্রি শুড বি টাইমলেস অ্যান্ড ইউনিভার্সাল, transcending the circumstances out of which it grow. এটা এক কবিতা, একটা সময় এটা স্থান ও কালের উপর ভিত্তি করে রচিত হলেও এটা একটা সময় স্থান ও কালের বিচারে উত্তীর্ণ, স্থান কাল পেরিয়ে যাবে সেই কবিতার মহত্ব। and transcending the poet's own generation and lifetime. কবির যে এই যে জেনারেশন, তার যে জীবদ্দশায় যারা বেঁচে ছিলেন, এই সময়কে উত্তীর্ণ হয়ে পেরিয়ে যাবে। এলিয়ট এই কথাটাই বলেছেন, বারবার বলার চেষ্টা করেছেন, পোয়েট্রি শুড বি টাইমলেস, পোয়েট্রি শুড বি ইউনিভার্সাল, ট্রান্সেন্ডিং দ্য সার্কামস্ট্যান্সেস। এটা যে সময় লেখা হয়েছিল অবশ্যই তাতে কিছু টাইম সিগনেচার থাকবে, ট্র্যাডিশনের কিছু সাইন থাকবে, কিন্তু আমরা যুগের পর যুগ শুধু লক্ষ্য করব তার, আমরা ফোকাস করব তার ক্লাসিক এলিমেন্টস, টাইমলেসনেস। Eliot's argument raises an interesting question. এখন এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে, can self-evidently personal poetry, for example by confessional poets like Sylvia Plath or romantics like Wordsworth, তাদের লেখা কি not also be timeless and universal? তাদের লেখায় কি আমরা টাইমলেস এন্ড ইউনিভার্সাল এলিমেন্ট পাবো না? কেন পাবো না? অবশ্যই পাবো। কে লিখেছেন সেটা গুরুত্বপূর্ণ না, কি লিখেছেন সেটা গুরুত্বপূর্ণ। ওয়ার্ডসওয়ার্থের নামটা আমরা ভুলে যাই কিছুক্ষণ সময়ের জন্য, তার লেখাগুলো আমরা খেয়াল করি। সিলভিয়া প্লাথ নামটা ভুলে যাই, আমরা লেখাগুলো খেয়াল করি, সেই লেখায় কিছু টাইমলেস এলিমেন্টস আছে, সেজন্য তো এখনো মানুষজন পাগলের মতো সেগুলো পড়ে। His criticism of the idea of poetic personality sounds anti-romantic. তার যে পোয়েটিক পার্সোনালিটি বলছেন, যে পোয়েট্রি লিখতে হলে আমাদের ব্যক্তিত্ব থেকে পালাতে হবে, এটা কিন্তু অ্যান্টি রোমান্টিক, মুভ অ্যাওয়ে ফ্রম রোমান্টিক আইডিয়া। এটা রোমান্টিক যে মতাদর্শ সেটার কিন্তু পুরোপুরি বিরোধী। তো কোট ওয়ার্ডসওয়ার্থ এগেইন, পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিং, যেটা আমরা একটু আগে বললাম। এটার উপর ভিত্তি করে আমরা বলতে পারি যে Eliot was anti-romantic, but as the critic S.C.K. Steed argues in his brilliant The New Poetic Years to Eliot, Eliot talk of escape from personality. এই যে এলিয়ট বলছেন কবিতা লিখতে হলে আমাদের ব্যক্তিত্ব থেকে পালাতে হবে, it is not a call to escape from self, but a call to escape further into self. দেখেন তো এই লেখাটা, এই লেখাটা একটু পড়েন তো। জেরিন খন্দকার আছেন? জেরিন খন্দকার, জোনায়েদ আছেন? জি স্যার। জোনায়েদ, এই লাস্ট সেন্টেন্সটা হাইলাইট করলাম, এটা একটু পড়েন তো। জি স্যার।
Eliot's talk of escape from personality is not a call of escape from the self, but a call of escape further into the self. এই যে এলিয়ট বলছেন আমাদের ব্যক্তিত্ব থেকে পালাতে হবে, ব্যক্তিত্ব মানে আমাদের সত্তা থেকে পালানো না। তার মানে এলিয়ট কিন্তু সত্তা এবং ব্যক্তিত্ব দুইটাকে কিন্তু আলাদাভাবে দেখছেন। ব্যক্তিত্ব হচ্ছে যেটা আমরা কৃত্রিমভাবে তৈরি করি, ব্যক্তিত্ব হচ্ছে সেটাই যেটা আমরা কৃত্রিমভাবে তৈরি করি, নিজেরা নিজেরা বানাই। আর সেলফ হচ্ছে সত্তা, সেটা আমাদের মধ্যে শুরু থেকেই আছে। এলিয়ট বলছেন আমাদের যে বানানো কৃত্রিম ব্যক্তিত্ব সেটা থেকে পালাতে হবে, কিন্তু আমরা আরো প্রবেশ করব গভীরভাবে কোথায়, ইনটু আওয়ার সেলফ, আমাদের সত্তায়। এখন আমরা চলে যাই বায়োগ্রাফিয়া লিটারেরিয়াতে। তাহলে কি স্যার এখানে এই বিষয়টাই বোঝানো হয় যে আম, অনেকে দেখা যায় যে আম, আপনার ব্যক্তিত্বতে প্রকাশ করতে গিয়ে আরো বাহ্যিক কিছু যোগ করে, যেটা আর কি তার কথার সাথে সামঞ্জস্যপূর্ণ না বা সময়ের সাথে সামঞ্জস্যপূর্ণ সেটাই না। সেটাই আমরা নিজেদেরকে এমন ভাবে জাহির করি, আমরা নিজেদেরকে এমন ভাবে জাহির করি আমরা না যেন কি, আমরা আমাদের ব্যক্তিত্বটাকে এমন ভাবে জাহির করি যেটা আসলে আমরা ওইটা না, আমরা নিজেদেরকে ভুলভাবে প্রকাশ করি। আমাদের ওখান যে থেকেই বের হয়ে পার্সোনালিটি, আসতে হবে। হ্যাঁ, বের হয়ে আসতে হবে। আমাদের যে সত্যিকারের অস্তিত্ব, আমাদের যে সত্যিকারের সেলফ, রিয়েল সেলফ, সেটাতে আমাদেরকে ফেরত আসতে হবে। এলিয়ট বলছেন এসকেপ ফ্রম পার্সোনালিটি। এসকেপ ফ্রম পার্সোনালিটি মানে এই না আপনার আমার সত্তা থেকে আমি পালিয়ে যাব, বরং আমি আমার প্রকৃত সত্তা, আমি সত্যিকারের যে আমি, সেই আমির মধ্যে আমি ফিরে আসব। এসকেপ ফার্দার ইনটু দ্য সেলফ, এসকেপ ফার্দার ইনটু দ্য সেলফ মানে রিটার্ন টু আওয়ার অরিজিনাল সেলফ, আমাদের যে প্রকৃত সত্তা, আমাদের অরিজিনাল সেলফ, এই অরিজিনাল সেলফ, আমাদের মূল অস্তিত্বে আমাদের ফিরে আসতে হবে। এই কথাই এলিয়ট বলছেন, এটা টার্ল তার অ্যানালিসিসে বলছেন। টার্ল আরো বলছেন, ফর ইলিয়ট দ্য মোর ম্যাচিউরড দ্য পোয়েট, একজন কবি তিনি যত ম্যাচিউরড হবেন, যত পরিপক্ক হবেন, the more his mind is able to synthesize various influences and emotions to produce something varied and complex. একজন কবি যতটা পরিপক্ক হবেন, যত ম্যাচিওর হবেন, তার মন, তার চারপাশের যে ইনফ্লুয়েন্স এবং তার আবেগ, এই দুইটাকে উনি আরো ভালো সংশ্লেষ করতে পারবেন, সিনথেসাইজ করতে পারবেন, আরো ভালো কবিতা লিখতে পারবেন। মানে তিনি ইনপুট নিচ্ছেন। কবি কি হয়, কবি ইনপুট নেয় এবং মনের ভেতরে তার ক্রিয়েটিভিটির মাধ্যমে আউটপুট নিয়ে আসে। সিনথেসিস করা, সিনথেসাইজ। একজন কবি যত ম্যাচিওরড, সে তত ভালো সিনথেসাইজ করতে পারবে। সে আশেপাশের পরিবেশ থেকে ইনফ্লুয়েন্স নেবে, তার ভেতরে ইমোশন থাকবে, ইনফ্লুয়েন্স এবং ইমোশন এই দুইটাকে উনি একত্রে মেশাবেন, মিলিয়ে মিশিয়ে সিনথেসাইজ করে পোয়েট উইল প্রডিউস সামথিং। এখন কে করবে এই যে আমাদের আশেপাশের পরিবেশ থেকে ইনফ্লুয়েন্স নিয়ে তার সাথে আমাদের আবেগকে আমরা মিশ্রণ করব, মেশাবো, এই কাজটা কে করবে? দিস ওয়ার্ক ইনটু গ্রেট পোয়েট্রি বাই দ্য সেলফ, এই কাজটা করবে হচ্ছে আমাদের সত্তা, আমাদের সেলফ। ইট ইজ inaccurate to view Eliot's essay as a critical rejection of self together. এটা যদি কেউ মনে করেন যে এলিয়ট সত্তাকে বর্জন করার কথা বলছেন, সত্তাকে বাতিল করার কথা বলছেন, কিন্তু বিষয়টা তা না। পার্সোনালিটি অ্যান্ড সেলফ দুটা আলাদা। পার্সোনালিটি হচ্ছে যেটা আমরা কৃত্রিমভাবে তৈরি করি নিজেদের সম্পর্কে, আর সেলফ হচ্ছে আমাদের প্রকৃত সত্তা। ইফ এনিথিং হি ইজ আর্গুইং দ্যাট গ্রেট পোয়েট্রি ইজ ফোর্জড ইন ডিপার সেলফ, যেগুলো গ্রেট পোয়েট্রি, ক্লাসিক পোয়েট্রি, সেগুলো অ্যাকচুয়ালি তৈরি হয় আমাদের সত্তায়। আমাদের সত্তাই মূল কবি, প্রকৃত কবিকে, হু ইজ অরিজিনাল পোয়েট, আওয়ার সেলফ, rather than the surface personality of the poet. Personality is not the poet, self is the poet. ব্যক্তিত্ব কখনো কবি হতে পারে না, বরং আমাদের সত্তাই হচ্ছে প্রকৃত কবি। Our self is the real poet.
We might also bear in mind that Eliot knew the great poets often incorporated part of themselves into their work. Eliot জানতেন যারা মহান কবি, they often incorporated part of themselves into their work. তাদের লেখার মধ্যে তাদের যে মহান সাহিত্যকর্ম, সেই সাহিত্যকর্মের মধ্যে কিন্তু নিজেদেরকে লুকিয়ে রাখেন, বিভিন্নভাবে নিজেদের অস্তিত্ব হুমায়ুন আহমেদ, হুমায়ুন আহমেদকে আমরা যতই সমালোচনা করি না কেন, উনি আমাদের সময়ের একজন গুরুত্বপূর্ণ সাহিত্যিক। হুমায়ুন আহমেদের লেখা পড়লেই আপনারা মানে সহজেই খুঁজে বের করতে পারবেন যে এখানে হুমায়ুন আহমেদের স্বাক্ষর আছে। মানে হুমায়ুন আহমেদের যে সত্তা, সাহিত্যিক সত্তা, তা কিন্তু তার লেখনীর মধ্যে লুকানো থাকে। জীবনানন্দ দাশ, তার যে কবি সত্তা, সেটা কিন্তু তার কবিতার মধ্যে জড়িত থাকে। তার অস্তিত্ব কিন্তু আমরা তার কবিতা পড়লেই কবিতার মধ্যেই তার স্বাক্ষর। টি.এস. এলিয়ট, তার কবিতার মধ্যেও তার একটা স্বাক্ষর থেকে যায়। Although it would be naive to read The Waste Land as being about Eliot's failed marriage to his first wife. এখন এমন একটা সময় ছিল যখন যারা পাঠক তারা ওয়েস্ট ল্যান্ড যখন পড়তে বসতো, তখন তারা তাদের মধ্যে এমন একটা মানে আইডিয়া ঢুকে গিয়েছিল যে ওয়েস্ট ল্যান্ড ইজ বিং অ্যাবাউট এলিয়টস ফেইল্ড ম্যারেজ টু হিজ ফার্স্ট ওয়াইফ। প্রথম ওয়াইফের সাথে তার সম্পর্কটা টিকে নাই, বিয়েটা ভেঙে যায়। এই যে ফেইল্ড রিলেশনশিপ, ফেইল্ড ম্যারেজ, এটার উপর ভিত্তি করে ওয়েস্টল্যান্ডটা লেখা হয়েছিল। এখন এটা যদি কেউ চিন্তা করে, এটা তো খুবই ইম্যাচিওর, নাইভ একটা চিন্তা হবে। কিন্তু we can nevertheless see aspects of his marriage in forming the poem. কিন্তু তার মানে এই না যে উনি কবিতার মধ্যে একেবারেই আমরা তার ফেইল্ড ফার্স্ট ম্যারেজের কোনো ইঙ্গিত পাবো না। ইঙ্গিত ঠিকই আছে। এখন আমরা এখানে এলিয়ট বলছেন যে উই শুড এসকেপ ফ্রম আওয়ার পার্সোনালিটি, কিন্তু ব্যক্তিত্ব থেকে পালিয়ে যাওয়া মানে আমাদের তো টাচ তো চলেই আসে। দ্য ওয়েস্টল্যান্ড, যদিও এলিয়ট এটা তখনকার ধ্বংসস্তূপ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধের পরে যে ধ্বংসস্তূপ, সেটা নিয়ে উনি লেখার চেষ্টা করেছেন, কিন্তু এখানে তার ব্যক্তিগত জীবনের ছাপও কিন্তু চলে এসেছে। যদিও উনি তার সময়ের যে হুমকি, ক্রাইসিস, সংকট, সেটা নিয়ে উনি ওনার লেখার চেষ্টা করেছেন, কিন্তু এখানে তো তার প্রথম যে ফেইল্ড ম্যারেজ, সেটাও কিন্তু চলে এসেছে। We can nevertheless see aspects of his marriage informing the poem. And in Shakespeare and the Stoicism of Seneca, এই এলিয়টের একটা রচনা আছে, শেক্সপিয়ার অ্যান্ড দ্য স্টোইসিজম অফ সেনেকা। এলিয়ট would acknowledge the poet of poets, Shakespeare. Shakespeare must have done such a thing. শেক্সপিয়ারের লেখা যদি আমরা স্টাডি করি, তাহলেও আমরা পাবো দ্য বার্ড, BARD, বার্ড। বার্ড বলতে কাকে বোঝাচ্ছে? শেক্সপিয়ারকে বোঝাচ্ছে। শেক্সপিয়ারকে বার্ড বলে এখানে অভিহিত করছেন। দ্য বার্ড ওয়াজ অকুপাইড উইথ দ্য স্ট্রাগল which alone constitutes life of a poet, to transmute his personal and private agonies into something rich and strange, something universal and impersonal. খুব ইম্পর্টেন্ট কথা। To transmute personal and private agonies into something rich and strange, something universal and impersonal. ব্যক্তিগত যন্ত্রণা, ব্যক্তিগত যন্ত্রণাকে ট্রান্সমিউট করে, সেটাকে পরিবর্তন করে, সেটাকে ট্রান্সমিউট মানে কি, সেটাকে ভেঙে চুরে সেটাকে নতুন এক রূপ দিয়েছেন। শেক্সপিয়ারের কবিতায় আমরা মানুষের যে যন্ত্রণার ছবি দেখতে পাই, সেটা হচ্ছে সামথিং ইউনিভার্সাল অ্যান্ড
কবিতার মাধ্যমে তার ব্যক্তিগত যন্ত্রণাকে উনি এমন ভাবে কবিতার মাধ্যমে তুলে ধরছেন যে সেই পরিবর্তন হয়ে সেটা সর্বমানুষের সার্বজনীন যন্ত্রণা প্রকাশের একটা মাধ্যম হিসেবে আমাদের সামনে সম্মুখীন হয়। আমরা দেখতে পাই তার আর ব্যক্তিগত কষ্ট থাকে না, সেটা সেটা সব মানুষের যন্ত্রণা, ইউনিভার্সাল অ্যাগনি। For Eliot, great poets turn personal experience into impersonal poetry. যারা সত্যিকারের মহান কবি একমাত্র তারাই পারেন কিভাবে ব্যক্তিগত অভিজ্ঞতাকে ইম্পার্সোনাল পোয়েট্রি, একটা সার্বজনীন নৈর্ব্যক্তিক কবিতায় পরিণত করা যায়। এই যে এসকেপ ফ্রম পার্সোনালিটি, ব্যক্তিগত অভিজ্ঞতাকে উনি এমনভাবে কবিতার মাধ্যমে আমাদের সামনে উপস্থাপন করবেন, সেটা শুধু আর ব্যক্তিগত অভিজ্ঞতা থাকবে না, সেটা সবার অভিজ্ঞতা হিসেবে পরিগণিত হবে। এটা কিন্তু সেলফ পার্সোনাল, সেই পার্সোনাল থেকেই সেটাকে ট্রান্সমিউট করে ইম্পার্সোনাল হিসেবে প্রকাশ করেন। ইট ইজ দ্য পোয়েটস টাস্ক, এটা হচ্ছে কবির কাজ, এটাই তার সত্যিকারের কাজ, টু ট্রান্সমিউট পার্সোনাল ফিলিংস ইনটু সামথিং মোর ইউনিভার্সাল। কবির কাজটা কি তাহলে? টু ট্রান্সমিউট পার্সোনাল ফিলিংস ইনটু সামথিং মোর ইউনিভার্সাল। টু ট্রান্সমিউট পার্সোনাল ফিলিংস ইনটু সামথিং মোর ইউনিভার্সাল। আচ্ছা, এই ট্রান্সমিউটের কি ভালো কোনো বাংলা আছে মাশকুর, সাকিব? ট্রান্সমিউটের কোনো ভালো বাংলা কি জানেন? অ্যালকেমিতে ওই এক পদার্থকে আরেক পদার্থে পরিণত করার এটাকে কি বলে জানো? স্যার রূপান্তর। হ্যাঁ, রূপান্তর। সুন্দর, রূপান্তর বলতে পারি আমরা, ট্রান্সমিউটকে আমরা রূপান্তর বলতে পারি। থ্যাংক ইউ জুনায়েদ। স্যার কনভার্ট। হ্যাঁ, এই তো কনভার্ট, মানে বাংলা জানতে যাচ্ছিলাম আর কি। আচ্ছা, ওকে স্যার। এই যে রূপান্তর করা, ব্যক্তিগত আবেগ অনুভূতিটাকে সার্বজনীন আবেগে রূপান্তর করা, ব্যক্তিগত আবেগ অনুভূতিকে সার্বজনীন আবেগে রূপান্তর করা, এটাই হচ্ছে কবির কাজ। একটা কবি কত দক্ষ সেটা প্রমাণিত হয় তখনই যে উনি কিভাবে তার ব্যক্তিগত যন্ত্রণা, ব্যক্তিগত দুঃখ কষ্টকে, ব্যক্তিগত সুখ দুঃখকে রূপান্তর করে সার্বজনীন সুখ দুঃখে রূপান্তর করে প্রকাশ করতে পারেন। Eliot is rather vague about how poets is to do this, leaving others to ponder it. কিভাবে করবে সেটা, সেই ব্যাপারে উনি কিন্তু কোনো কথা বলেননি। মানে উনি শুধু বলেছেন ব্যক্তিগত আবেগ অনুভূতিকে রূপান্তর করে সার্বজনীন আবেগ অনুভূতিকে পরিণত করতে হবে। ব্যক্তিগত আবেগ অনুভূতিকে রূপান্তর করে সার্বজনীন আবেগ অনুভূতিতে রূপান্তর করতে হবে। A poet's original task is to transmute, to convert. কনভার্টের চেয়ে ট্রান্সমিউটটা অনেক বেশি মানে অ্যাপ্লিকেবল এই জায়গায়। পার্সোনাল ফিলিংস ইনটু সামথিং, সাম ইউনিভার্সাল ফিলিংস, ব্যক্তিগত সুখ দুঃখকে রূপান্তর করে সার্বজনীন সুখ দুঃখে রূপান্তর করা, এটাই হচ্ছে কবির কাজ। এটা তো স্যার অনেকটা অ্যারিস্টটলের মতবাদের সাথে মিলে যায়। অ্যারিস্টটলের কোনটার সাথে মিলাতে চাচ্ছেন বলেন তো? আচ্ছা, এখানে আমরা একদম অ্যারিস্টটলের কথাগুলো যেমন ছিল মাইমেসিস থেকে এখন আপনি হ্যাঁ পাবেন, একটু লুজ কানেকশন হয়ে যাবে আর কি। শেক্সপিয়ারের মূল কথাটা এটা, শেক্সপিয়ার মূলত গুরুত্ব দিয়েছিলেন হচ্ছে মাইমেসিসের উপর। মাইমেসিসের উপর উনি গুরুত্ব দিয়েছিলেন, ছিল আরো ছিল, এত ডিরেক্টলি হয়তো বলেননি, অ্যারিস্টটল ইঙ্গিত দিয়েছিলেন। তবে হ্যাঁ, আপনি কানেকশনটা যদি
এসে, তারপর আমরা অলিভার টার্ল, ডক্টর টার্লের যে অ্যানালিসিস সেটা আমরা দেখলাম। টার্ল কি বলছেন, টার্লের অ্যানালিসিস উপর ভিত্তি করে আমরা একটু সহজভাবে বোঝার চেষ্টা করলাম। এখন আমাদের এই কম্প্রিহেনশনের উপর বেস করে নেক্সটে আমরা মূল টেক্সটে চলে যাব। এই মূল টেক্সটটা অ্যাভেলেবল হবে গুগল ক্লাসরুমে, আমি দিয়ে। তাহলে নেক্সট ক্লাসে আপনারা যদি কোনো প্রশ্ন থাকে করবেন, কনফিউশন থাকলে। টেস এলিয়ট কি বলতে চেয়েছেন শুরু থেকে যদি দেখি, আমি এক কথায় বলে যাই। সামারি ওয়ানে এই স্লাইডে আমরা দেখলাম যে এলিয়ট বলছেন যে আধুনিক হওয়ার জন্য ট্র্যাডিশনকে ধারণ করা প্রয়োজন। তারপর উনার যে অ্যান্টি রোমান্টিক অ্যাটিচিউড সেটা উনি প্রকাশ করলেন। এরপর why the ancient writers are important সেটা উনি বললেন যে যারা ক্লাসিক রাইটার তাদের লেখায় আমরা একই সাথে টেম্পোরাল এলিমেন্টস এবং টাইমলেস এলিমেন্টস দুটোই পাই এবং দুটোরই গুরুত্ব অপরিসীম। এবং এই টেম্পোরাল এলিমেন্টের মাধ্যমেই কিন্তু তার যে ট্র্যাডিশনাল এক্সিস্টেন্স সেটা কিন্তু এস্টাবলিশ হয়। এরপর পোয়েট্রির সংজ্ঞা দিয়েছেন। তার পোয়েট্রির সংজ্ঞার মাধ্যমে উনি যে অ্যান্টি রোমান্টিক সেটা প্রমাণ হয়। but escape further into self, সত্তার গভীরেই যাওয়া, এটা আমরা একটু দেখতে পেলাম টার্ল বলছেন। তারপর টার্ল সেই বিষয়টাই যে এই যে পার্সোনালিটি কি, সেলফ কি, এটা নিয়ে টার্ল উনি একটা অ্যানালিসিস করেছেন। মানে এলিয়টের বক্তব্যটাই টার্লস একটু অ্যানালাইজ করেছেন এবং সেটা আমরা একটু বোঝার চেষ্টা করলাম। নেক্সট ক্লাসগুলোতে আমরা আরো বোঝার চেষ্টা করব। লাস্টে টার্ল তার অ্যানালিসিস শেষ করছেন এই বলে যে সত্যিকারের মহৎ কবি তিনি, যিনি তার ব্যক্তিগত আবেগ অনুভূতি সুখ দুঃখকে রূপান্তর করে সার্বজনীন সুখ দুঃখ আবেগ অনুভূতিকে পরিণত করতে পারেন। রূপান্তর ঘটাতে পারার যে যোগ্যতা, এটাই হচ্ছে একজন কবির প্রকৃত যোগ্যতা। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকুক। আপনারা এটা একটু বোঝার চেষ্টা করেন ভালো করে। আপনাদের প্রেজেন্টেশন নিয়ে কি কোনো বক্তব্য আছে, কিছু বলতে চান? স্যার প্রেজেন্টেশন কি ডেটটা কবে? 29 তারিখ হবে? আচ্ছা, এটা হচ্ছে আপনারা যারা রেকর্ডিং সাবমিট করবেন, আপনাদের রেকর্ডিং সাবমিট করার লাস্ট ডেট হচ্ছে 29 তারিখ, 29 জানুয়ারি। আর আপনারা যদি লাইভ প্রেজেন্টেশন দিতে চান গুগল মিটে, তাহলে আমরা যে তার 28 জানুয়ারির 28 তারিখ আমি এরকম একটা গুগল মিটে আসব। এসে তারপর আপনি আপনার সুবিধা মতো আপনি অডিও প্রেজেন্টেশন দিতে পারেন, আপনি ভিডিও অন করে ভিডিও প্রেজেন্টেশন দিতে পারেন, আপনি চাইলে পাওয়ার পয়েন্ট স্লাইড শেয়ার করতে পারেন, আপনি তাও পারবেন। এখানেই আমি যেমন স্লাইড শেয়ার করছি না আপনাদের সাথে, আমি যেমন স্লাইড শেয়ার করছি এভাবেই আপনি শেয়ার করতে পারেন। 15 মার্কসের জন্য প্রেজেন্টেশন মিনিমাম 10 মিনিট। আপনি চাইলে সিঙ্গেল প্রেজেন্টেশন দিতে পারেন 10 মিনিটের, আপনি চাইলে গ্রুপেও দিতে পারেন। গ্রুপে দিলে জিনিসটা খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যদি 2 জন থাকেন তাহলে আপনার প্রেজেন্টেশনের সময় বাড়বে 20 মিনিটস, 3 জন যদি গ্রুপে কাজ করেন তাহলে 30 মিনিটস। ওই পার পারসন 3 জনকে কথা বলার তো সুযোগ দিতে হবে পার্ট বাই পার্ট। হ্যাঁ, এবং সবাই যেন 10 মিনিট করে কথা বলে আর কি, পার্সোনালি হোক অথবা গ্রুপে হোক, আপনাকে ওই কথা বলতে হবে আর কি 10 মিনিট।
স্যার যারা রেকর্ডিং দিবে তারাও কি গ্রুপে করতে পারে? হ্যাঁ, করতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমার তো মনে হয় গ্রুপে করাটা একটু প্রবলেমেটিক হবে গুগল মিটের ভিত্তিতে, তাই না সাকিব ভাই? হ্যাঁ, গ্রুপে করাটা একটু প্রবলেমেটিক না, অনেক প্রবলেমেটিকই হতে পারে। হ্যাঁ, এই যে এরকম এরকম আপনারা যেমন এখানে আপনারা এখন আছেন কয়েকজন, আপনারা চারজন কিন্তু কথা বললে আমি সেটা রেকর্ড করে নিতে পারবো। প্রেজেন্ট করছেন, আমি রেকর্ড করে নিলাম। সেটা করা যায়। দেখেন, প্ল্যান করেন, টপিক স্যার গুলো কিন্তু বাছাই করেন। স্যার সেক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি করলেই আই থিঙ্ক ভালো হয়। হ্যাঁ, ইন্ডিভিজুয়ালি করলেই আই থিঙ্ক ভালো হয়, গ্রুপ প্রেজেন্টেশন দিতে গেলে আরো ঝামেলা না, এখন। গ্রুপটা করা যাইতো সাকিব ভাই, আমার যেটা মনে হয় গ্রুপটা করা যাইতো আপনার ইয়া, যদি আমরা ক্লাসে করতাম আর কি অফলাইনে, সেক্ষেত্রে গ্রুপটা জি করা জি, যাইতো। সেটাই কিন্তু বলছি আমি ভাইয়া, যে অনলাইনে গ্রুপ কারণ করাটা একটু কারণ দেখা ডিফিকাল্ট। যায় যে সাকিব ভাই আপনি মনে করেন যে আমি আপনি করলাম এবং 5 জন মিলেই করলাম, সেটা সমস্যা নাই। কথা হচ্ছে দেখা গেল একজন প্রেজেন্টেশন দিচ্ছি, তার মধ্যে দেখা গেল আরেকজনের নেট কানেক্ট চলে গেছে, এর মধ্যে তৃতীয় জন যদি প্রেজেন্টেশন দেওয়া শুরু করে, তাহলে দ্বিতীয় জনের যে টপিকটা সেটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে যায়, জি জি তাই জি, না? আমিও সেম সেক্ষেত্রে কথাই বলতেছি। হুম। ঠিক আছে, আজকে তাহলে এই স্যার পর্যন্তই থাকুক। হ্যাঁ, আরেকটা বলেন। বিষয়, যদি আমি ইয়া স্লাইড প্রেজেন্টেশন দিই, তাহলে স্যার আমরা যে বুলেট পয়েন্ট অ্যাসাইনমেন্টটা করেছিলাম সেটা কি স্যার স্লাইডে উঠাতে পারি? সেটা আপনি তাহলে আপনার মতো করে সাজান, আপনি আপনার মতো করে সাজাবেন, যেটা আপনার কাছে ভালো মনে হয় আর কি। আচ্ছা, ইটস আপ টু ইউ। ওকে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকুক তাহলে। ঠিক আছে আচ্ছা স্যার, স্যার, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওকে, ওয়ালাইকুম আসসালাম।